আসসালামু আলাইকুম। হ্যাক্টর লিভের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কালি লিনাক্সের বেসিক। কালি লিনাক্স আমাদের পেনিট্রেশন টেস্টারদের জন্য মাস্ট 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 ইউজড একটা ওএস। তো আমরা বেশি কথা বলবো না, আমরা কালি লিনাক্সে মুভ করব খুব শীঘ্রই। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি এমডি মুসাব্বির হোসেন। 3-4 বছর ধরে আমি সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি। আমি শিখি, নতুন কিছু শিখি এবং আপনাদের থেকে শিখতে পছন্দ করি। আমি যা শিখি সেটা আপনাদের মাঝে ছড়ায় দিতে ভালোবাসি। আমার 2টা সার্টিফিকেশন আছে, ইজিপিটি আর সিএস প্র্যাকটিক্যাল। তো আমার সার্টিফিকেট, এছাড়া আমার সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাবেন আমাকে, লিঙ্কডইনে আমাকে সার্চ করতে পারেন এই ইউআরএল এ। ইউটিউব, আমাদের ইউটিউব আর ডিসকর্ডে আপনারা জয়েন হয়ে নেবেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আপনারা সেখানে ফলো করবেন। যদি প্রপার গাইডলাইন পেতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন। এবং যদি কোথাও প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনারা যাতে দ্রুত রিকভারি করে নেন সেজন্য আমাদের ফেসবুক গ্রুপ রাখা হয়েছে। সেখানে আপনি আপনার প্রবলেমের কথা যদি পোস্ট করেন সেক্ষেত্রে আমাদের এক্সপার্টরা খুব দ্রুত আপনাদের সাথে রেসপন্স করবে এবং আপনাদের অ্যান্সার দিবে। আজকে কালি লিনাক্সে যাওয়ার আগে আমরা কিভাবে কালি লিনাক্স ডাউনলোড করতে হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আমি আমার যে ওএসটা বর্তমানে চলতেছে সেটা হচ্ছে লিনাক্সে। আমি পুরোটাই লিনাক্স ইউজার, আমি উইন্ডোজ ইউজ করি না। এই লিনাক্সের মধ্যে আমি চাচ্ছি একটা উইন্ডোজ সেট আপ করতে। তো আমি এটা এখন কিভাবে করতে পারি? আমার তো হার্ড ডিস্ক বা একটা ওএস অপারেটিং সিস্টেম, একটা প্রসেসর, সবকিছু আমার একটা করে এর মধ্যে, এইটার মধ্যে আমি আর কিভাবে করতে পারি? এই হার্ডওয়্যারের মধ্যে আমি কিভাবে আর একটা কার্নেল ইনস্টল করতে পারি? এই সমস্যাটা সমাধান করার জন্যই আমরা মেইনলি ভার্চুয়ালাইজেশন করে দেন ইউজ করি। এর ভার্চুয়ালাইজেশনের জন্য আমরা কি কি ইউজ করতে পারি? এর জন্য আমরা ইউজ করতে পারি হাইপার ভি, এর জন্য ইউজ করতে পারি ওরাকল ভার্চুয়াল বক্স, তারপরে ভিএমওয়্যার। এই জিনিসগুলো আমরা ভার্চুয়ালাইজেশনের জন্য ইউজ করি। ভার্চুয়ালাইজেশন মানে আমার এখান থেকে কোনো রিসোর্স আনবে না, আমি একটা হার্ড ড্রাইভ ক্রিয়েট করতেছি, সেই হার্ড ড্রাইভের মধ্যে আমি নতুন একটা কার্নেল বা নতুন একটা সিস্টেম বা নতুন একটা অপারেটিং সিস্টেম সেখানে রাখতেছি আমার এই হার্ড ডিস্কের সাথে বা এই হার্ডওয়্যারের সাথে শেয়ার করে। আমরা দেখি প্রথমে যে কিভাবে ভার্চুয়ালাইজেশনের জন্য ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার ডাউনলোড করা যায়। আমরা এই ভিডিওতে ভার্চুয়াল বক্স ডাউনলোড করব। ভিএমওয়্যারের ক্ষেত্রেও সেম প্রসেস, যেহেতু আমার লিনাক্স ইউজার, তো আমার ভিএমওয়্যারটা আমি ইনস্টল করে এখানে দেখানো যা না দেখানো তা আপনারা বুঝতে পারবেন না। তো ভার্চুয়াল বক্স, বিশেষ করে যারা ম্যাক ওএস আছে তারা অবশ্যই ভার্চুয়াল বক্স ইউজ করতে হয়, কারণ তাদের জন্য ভিএমওয়্যার পাওয়া যায় না। তো আপনারা যারা একদম বিগিনার আছেন, যারা মাত্র শুরু করতে চাচ্ছেন, তারা ভার্চুয়াল বক্সটা দিয়ে শুরু করতে পারেন। আর যদি মনে করেন যে না ভিএমওয়্যার ইউজ করব, সেটাও করতে পারেন, সিস্টেম একই। তো আমি জাস্ট ভার্চুয়ালাইজেশনটা দেখাবো। এখানে আমি এই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু ডিসক্রিপশন বক্স চেক করবেন। তো এখানে এসে যারা উইন্ডোজ ইউজার আছে, উইন্ডোজ হোস্টে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন, আমি এখানে ক্লিক করা মাত্র আমার এখান থেকে ইএক্সি ফাইলটা ডাউনলোড হবে। উইন্ডোজে অন্যান্য ইএক্সি ফাইল যেভাবে ডাউনলোড করেন সেইভাবেই এটাও ডাউনলোড করে নেবেন। ম্যাকওএস যারা আছেন তারা ম্যাকওএস এর জন্য এটা ডাউনলোড করে নেবেন। তারপরে লিনাক্স যারা আছেন তারা লিনাক্সের জন্য, যদিও লিনাক্সে এটা ডিফল্ট আছে। তারপরে লাগবে আমার ভার্চুয়াল মেশিনের সাথে লাগবে আমার একটা কালি লিনাক্স। তো এখানে গিয়ে লিখবো কালি লিনাক্স ডাউনলোড। কালি লিনাক্স ডাউনলোড লেখার পরে আমার এই কয়েকটা অপশন আসবে। গেট কালিতে রাইট ক্লিক করে আমি ওপেন নিউ ট্যাব করে নিয়ে আমি এখানে একটা ট্যাব খুলে নিছি। খোলার পরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শুরুতে আসবে। তো এই যে ভার্চুয়াল মেশিন যে লেখাটা আছে, ইনস্টলার ইমেজ আর ভার্চুয়াল মেশিনস, তো এই ভার্চুয়াল মেশিনস এর উপর আপনারা ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে দেখেন আমার এখানে ভার্চুয়াল মেশিনগুলোর নাম দেখাচ্ছে, ভিএমওয়্যার, ভার্চুয়াল বক্স, হাইপার ভি, কিউমি। তো আমরা ইউজ করব ভার্চুয়াল বক্স। দেখেন আমরা ডাউনলোড করছি ভার্চুয়াল বক্স, ওরাকল ভার্চুয়াল বক্স। তো যেহেতু ভার্চুয়াল বক্স ডাউনলোড করছি, আমরা কালি লিনাক্স ভার্চুয়াল বক্সের জন্য যে ভার্সনটা, সেই ভার্সনটা ইউজ করব। যারা ভিএমওয়্যার ইউজ করতেছি তারা ভিএমওয়্যারের জন্য যে ভার্সনটা, সেই ভার্সনটা ইউজ করব। তো আমার যেহেতু ভার্চুয়াল বক্সের জন্য, তো আমরা এখানে এইটাতে ডাউনলোড করে নিতে পারি, অথবা টরেন্টের জন্য ডাউনলোড করতে পারি, কিউবিন টরেন্ট বা অন্যান্য কিছু দিয়ে। টরেন্ট একটু ফাস্ট হয়, এইভাবে দিতে পারেন। আপনারা আইডিএম ইউজ করার চেষ্টা করেন, তাহলে এটা ডাউনলোড ফেইল্ড হওয়ার চান্স কমে যাবে। অনেক বড় ফাইল তো, অথবা টরেন্ট ডাউনলোড করেন। আর যাদের নেট স্পিড ভালো আছে তারা এটা করতে পারেন। তো এই
ভার্চুয়াল মেশিন আর কালি লিনাক্স আমরা ডাউনলোড করলাম। দেখেন এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমাকে 7z ফাইল একটা ওপেন করতে বলতে ডাউনলোড হবে। তো 3.1 জিবি আমি এখন আর ডাউনলোড করলাম না। এখন এই ফাইলটা কোথায় আছে একটু দেখি। এই ফাইলটা আমি যখন ডাউনলোড করছিলাম তখন হচ্ছে আমার টুলস ডিরেক্টরিতে কালি লিনাক্সের মধ্যে রাখছিলাম। এই যে দেখেন আমার এখানে 7z নামে ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে বা ফোল্ডার আসছে, জিপ ফাইল আসছে একটা, আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়েছি। আপনারা উইন্ডার ইউজ করতে পারেন বা 7z এই টুলসটা ইউজ করতে পারেন, খুবই লাইট ওয়েট এবং খুব ভালো একটা টুলস। 7z পেজে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এটাও আপনাদেরকে দিয়ে দেব, এই যে ডাউনলোড exe 64 উইন্ডোজ সিস্টেম। তো আপনাদের হচ্ছে এইটাই লাগবে মেইনলি, এটা ডাউনলোড করে ওইটা এক্সট্রাক্ট করে নেন, বা এটা সম্পর্কে সবাই জানেন কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, এটা নিয়ে আমি কথা না বলি। এখন আসার পরে আপনারা যখন এটা এক্সট্রাক্ট করে নিলেন, এক্সট্রাক্ট করার পরে এইরকম ফাইল পাবেন, ফোল্ডার পাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখেন কালি লিনাক্স ভার্চুয়াল বক্স ভিবক্স নামে একটা .vbox নামে একটা অপশন পাবেন। কিচ্ছু করার দরকার নাই, যদি ভার্চুয়াল বক্স আপনার ইনস্টল হয়ে থাকে মাস্ট আগে ভার্চুয়াল বক্সটা ইনস্টল করে নেবেন। কিচ্ছু করার দরকার নাই, আপনি এখানে এসে এই ভিবক্সের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি ভার্চুয়াল বক্স অন হয়ে যাবে। অটোমেটিক্যালি যখন ভার্চুয়াল বক্স অন হয়ে যাবে আপনার আর কিচ্ছু করতে হবে না, আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আমাদের প্রত্যেকটা যে কয়টা মেশিন আপনারা ইনস্টল করবেন প্রত্যেকটা মেশিন যেন নেটওয়ার্কে থাকে। তো দেখেন আমরা যদি হচ্ছে এখান থেকে এই যে এই আমার কালি লিনাক্স এখানে দেখেন চলে আসছে, আমি ওখানে ডাবল ক্লিক করছি তখন এখানে চলে আসছে। এটার উপরে যদি আমি ক্লিক করি এখানে সেটিংস অপশন আছে, এই সেটিংসে যদি আমরা ক্লিক করি দেখেন নেটওয়ার্ক জেনারেলের মধ্যে আমি যদি এখানে নাম চেঞ্জ করে দিতে চাই আমি এখানে নাম চেঞ্জ করে দিতে পারবো। আমি দিলাম হচ্ছে কালি লিনাক্স, আর কিছু দেব না। তারপরে টাইপ লিনাক্স ডেবিয়ান 6, ঠিক আছে। অ্যাডভান্সের মধ্যে আমরা দেখি বাই ডাইরেকশনাল অন আছে, বাই ডাইরেকশনালটা অন রাখলে আপনারা উইন্ডোজ থেকে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করতে পারবেন। এটা অন রাখবেন, তবে এটা বেস্ট সিকিউরিটি প্র্যাকটিস না, বাই ডিরেকশনটা অফ রাখাই ভালো। তবে আমাদের সুবিধার জন্য আমরা আপাতত বাই ডিরেকশনাল অনটা অন রেখেই কাজ করব। এখান থেকে আমার আর কোনো কাজ নাই। এখানে দেখেন মাদারবোর্ড আমি কতটুকু ইউজ করব, বেস মেমোরি আর হচ্ছে বুটলোডার এগুলো দরকার নাই। বেস মেমোরি আমরা কতটুকু ইউজ করব সেটা এখানে হচ্ছে দিছে, দেখেন আমি 2 জিবি ইউজ করছি। আপনাদের যাদের হচ্ছে র্যাম যতটুকু সেই অনুযায়ী ইউজ করবেন। আমার হচ্ছে 16 জিবি, তো আমার এখানে 4 জিবি ইউজ করলে আমার কোনো সমস্যা হবে না, আমি 4 জিবি করে নিচ্ছি ইউজ। যদি আপনাদের র্যাম 8 জিবি হয় সেই ক্ষেত্রে আপনারা 4 জিবি বা 3 জিবি ইউজ করতে পারেন। কালি লিনাক্সে অত বেশি লাগে না, যদি পরবর্তীতে দরকার পড়ে তখন আপনি বাড়িয়ে নেবেন, সমস্যা নাই। আমি এখন ইউজ করতেছি 4 জিবি, যদি আপনাদের 8 জিবি হয় আপনারা 4 জিবি মানে যে পরিমাণ র্যাম আপনাদের থাকবে তার 50% ইউজ করতে পারেন। তবে 50% বলবো না, 25, 30, 40% ইউজ করতে পারেন। পরে এখানে ডিসপ্লে সেকশনে যদি আসি, এখানে সবকিছু আমি যেরকম আছে এরকমই রাখবো, স্টোরেজ যেরকম আছে এরকমই রাখলাম, অডিও, নেটওয়ার্ক। এখানে এসে দেখে আপনাদের এই একটা সেটিংস আসতে এই লেখাটা আসতে পারে। তো এইটা আসার মানে হচ্ছে আপনি এখানে নেট করতে পারবেন না, তো অবশ্যই নেটওয়ার্ক করব, নেটওয়ার্ক না করে অন্য কোনো কিছু করব না, ব্রিজ বা নেট এগুলো করব না। এগুলো করলে একটু ঝামেলা হয়, যার জন্য আমরা নেটটাকে বেশি প্রেফার করি বা করব, নেটটাকে ইউজ করব। নেট এখানে দেওয়ার পরে ইনভ্যালিড সেটিংস ডিটেক্টেড আসলে আমি কেটে দিলাম, ডিসকার্ড চেঞ্জেস, ওকে। দেন আমি এই যে টুলসের উপরে ক্লিক করলাম, টুলসের উপর ক্লিক করার পরে আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এই যে এখানে নেটওয়ার্ক নামে একটা অপশন আসছে, নেটওয়ার্ক আপনারা এখানে নাও পাইতে পারেন। টুলসে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক নাও থাকতে পারে, অনেক সময় ফাইলের মধ্যে থাকে নেটওয়ার্ক ম্যানেজার নামে টুলস। এই যে দেখেন টুলসের মধ্যে এই যে নেটওয়ার্ক ম্যানেজার আপনারা পাবেন। নেটওয়ার্ক ম্যানেজারে যাওয়ার পরে এটা এখানেও ডাইরেক্ট থাকতে পারে, অথবা এখানে টুলসের মধ্যেও থাকতে পারে, কিংবা এখানে টুলসে ক্লিক করার পরেও পাইতে পারেন। তো এখান থেকে টুলসে আসার পরে নেটওয়ার্ক ম্যানেজারে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে ক্রিয়েট আর প্রপার্টিস নামে দুইটা অপশন আছে। আমরা যদি ক্রিয়েটের উপর ক্লিক করি, এই যে নেটওয়ার্কস ট্যাবে ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। নেটওয়ার্ক ট্যাবে ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, নেটওয়ার্ক হয়ে গেল। এখন আমি লিনাক্সে চলে আসব,
এসে আবার সেটিংসে গিয়ে আমি এই যে নেটওয়ার্ক ট্যাবে নেটওয়ার্ক অ্যাটাচ টু, এখন এখানে দিয়ে দেবো হচ্ছে নেটওয়ার্ক। দেখেন এখন কিন্তু আমার ইনভ্যালিড সেটিংস ডিটেক্টেড এই লেখাটা আসে নাই, তাহলে আমি ওকে দিয়ে দিলাম। ওকে, এখন আমার সবকিছু এখানকার কাজ শেষ। দেখেন আমার এখানে অনেকগুলো মেশিন আছে, এটা নিয়ে পাজল হবেন না। আমার হচ্ছে এটা আমার নেটওয়ার্কের কাজ শেষ। এখন আমি এটাকে স্টার্ট করব। দেখেন আমার স্টার্ট শুরু হয়ে গেছে। আপনাদেরও সেম এইরকম প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। আমি যেহেতু নতুন ইনস্টল করছি, আমারও কিন্তু সেম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো আপনারাও এই ইন্টারফেস গুলোই পাবেন, কোনো সমস্যা নাই। এখন হতে থাক, আমি এই সময়টা একটু পজ করে দেই, এখানে এসে আপনাদের একটু সময় লাগবে। দেখেন আমার মেশিনটা চলে আসছে। মেশিন চলে আসার পরে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। তো ইউজার আর পাসওয়ার্ডটা কি হবে? কালি, অ্যান্ড পাসওয়ার্ড হবে হচ্ছে কালি, দুইটাই কালি। কালি দিয়ে আমি হচ্ছে লগ ইন করবো। যখন আমার ইনিশিয়াল ভাবে লগ ইন করার দরকার পড়বে তখন আমার ইউজার নেমও কালি এবং পাসওয়ার্ড দুইটাই হচ্ছে কালি হিসাবে ইউজ করব। তো এই যে আমার হচ্ছে এটা লিনাক্স আমার ভার্চুয়াল মেশিনের মধ্যে ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা প্রথমেই যেদিকে তাকাবো, দেখেন এখানে একটা অপশন আছে অল অ্যাপ্লিকেশনস। তো এখানে যদি ক্লিক করি আমরা এখান থেকে দেখতে পারবো যে সব অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে দেখা যাচ্ছে। যেমন অল অ্যাপ্লিকেশনে যদি আমরা ক্লিক করি, ইয়ারক্র্যাকেনজি, তো এগুলা প্রত্যেকটা টুলস নিয়ে আমরা কাজ করা শিখবো, কোনো সমস্যা নাই। আমরা যদি দেখেন ইনফরমেশন গ্যাদারিং এর জন্য এখানে প্রি ইনস্টল কিছু টুলস দেয়াই আছে, এই জন্যই আমি পার্সোনালি লিনাক্সটাকে এত পছন্দ করি। দেখেন ডিএনএস অ্যানালাইসিসের জন্য কি কি টুলস ইউজ করা হবে, ডিএনএস ইনাম, ডিএনএস ম্যাপ, ডিএনএস টিকন, তারপরে আইডিএস আইপিএস, তারপরে হচ্ছে লাইভ হোস্ট আইডেন্টিফিকেশনের জন্য কি কি ইউজ করতে হবে, এপিং, স্পিং, মাস স্ক্যান, নেট ক্যাট, যারা পরিচিত তারা এই টুলসগুলো সম্পর্কে খুব ভালো মতো জানেন। এন ম্যাপ, এগুলো সব কিছু, ম্যাস স্ক্যান, এগুলো সব কিছু দেখেন ডিফল্ট এখানে দেয়া আছে। অ্যামাস, এটা হচ্ছে আমাদের অ্যাপ সেকশন। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা কি কি টুলস ইউজ করতে পারি, পাসওয়ার্ড অ্যাটাকের জন্য আমরা কি কি টুল ইউজ করি, এগুলো সব কিছু অ্যাপ্লিকেশন সেকশনে পাবো। এটা হচ্ছে মিনিমাইজ সেকশন, এখান থেকে মিনিমাইজ করা যাবে। ফাইল, এটা হচ্ছে অল ফাইল শো করবে। ওপেন ফোল্ডার যদি আমি দেই, দেখেন আমার উইন্ডোজ মেশিনে আমরা যেভাবে ডেস্কটপ, তারপরে হচ্ছে সি ড্রাইভে যাওয়ার পরে ডকুমেন্টস, ডাউনলোডস, এই জিনিসগুলো দেখতে পারি, সেম জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ডেস্কটপে গেলে এখান থেকে যদি আমরা ডেস্কটপে যাই, আমার সবকিছু ফাঁকাই আছে এখনো, ডকুমেন্টস সবকিছু ফাঁকা। ডাউনলোডের মধ্যে আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি। মিউজিক, এখানে কোনো কিছু নাই। তো এইভাবে আমরা করতে পারি। ফাইল সিস্টেমে গেলে আমরা দেখেন পুরো রুট ডিরেক্টরিটাকে এখানে দেখতে পাচ্ছি, একদম শুরুর যে ডিরেক্টরি সেই ডিরেক্টরিটা বেস ডিরেক্টরি আর কি। দেখেন এই যে এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেখা যাচ্ছে, এইটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা একদম বেস ডিরেক্টরিতে আছি। তো বেস ডিরেক্টরিতে আমার এই ডিরেক্টরিগুলো আছে। এই বেস ডিরেক্টরির মধ্যে দেখেন আমার হোম আছে, হোমের মধ্যে নর্মালি ইউজারগুলো থাকে। আপনাদের উইন্ডোজ যারা ইউজার তারাও জানেন যে হোম ডিরেক্টরিতে বা হোম ফোল্ডারের মধ্যে ইউজারগুলো থাকে। তো আমার এখানে দেখেন একটাই ইউজার আছে, তো আমি কালির মধ্যে গেলে এইটা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখেন এখানে রুট ডিরেক্টরি আছে, রুটের কিন্তু আমার পারমিশন নাই, রুটে ঢোকার পারমিশন নেই, এই জন্য ক্রস সাইন দেওয়া আছে। তারপরে এইটা কি, এটা হচ্ছে আমার নোটপ্যাড। উইন্ডোজে যেরকম আপনারা নোটপ্যাড ইউজ করেন সেম এখানে মাউস প্যাড হচ্ছে এটা নোটপ্যাড। তো এখানে আমি যে কোনো কিছু নোট করে রাখতে পারি হাবিজাবি। তারপরে এইটা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার, এটার সাথে আপনারা সবাই পরিচিত আছেন, আমি আর অন করে দেখাইলাম না। এটা হচ্ছে টার্মিনাল, মেইনলি আমরা এটা নিয়েই কাজ করব, এটাই আমাদের সবচেয়ে বেশি দরকার পড়বে। আসলে উইন্ডোজ হচ্ছে জিইউআই বেসড, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, কিন্তু লিনাক্স ইউজ করতে গেলে আপনাকে সিএলআই বেসড হতে হবে, মানে কমান্ড লাইন ইন্টারফেস বেসড টার্মিনাল। তো আমরা ম্যাক্সিমাম জিনিস টার্মিনাল থেকে করার চেষ্টা করব। আমরা হচ্ছে এইভাবে ক্লিক করে করে উইন্ডোজের মতো এত প্যারা নিয়ে কাজ করব না যে ব্যাকে যাইতে হবে, এই কয়টা দাও ওই কয়টা দাও। আমরা ডিরেক্ট টার্মিনাল দিয়ে কাজ করব যাতে আমাদের কাজগুলো আরও ফাস্ট হয়। যেমন ধরেন আমি ওখান থেকে ক্লিক করে ব্রাউজার ওপেন করতে পারি, অথবা আমি যদি এখান থেকে ফায়ারফক্স লিখি, দেখেন আমার এখান থেকেই ব্রাউজার ওপেন হয়ে যাবে। তারপরে আমি যদি যে জিনিসগুলো আপনাদের এখন এটা দেখতে হবে না, আচ্ছা আমি একটু টার্মিনালটা বড় করে নেই। যে জিনিসগুলো ওখান থেকে দেখছি
এই যে ওপেন ফোল্ডার করে ফাইল ম্যানেজার থেকে দেখছি, সেই জিনিসগুলো কিন্তু আমরা টার্মিনাল থেকেও সরাসরি দেখতে পারি। তার আগে শুরুতে ফার্স্ট অফ অল আমি আপনাদের কিছু কমান্ডের সাথে পরিচয় করে দেব। কমান্ড বলতে আপনারা আজকে মিনিমাম 7-8 বার 10-12 বার যতবার পারেন এই কমান্ডগুলোর সাথে আপনারা পরিচিত হয়ে নেবেন। কমান্ডগুলো বারবার পিসিতে টাইপ করবেন, টার্মিনালে এসে টাইপ করবেন, কি হচ্ছে না হচ্ছে এগুলো বোঝার চেষ্টা করবেন, আর নোট রাখবেন। আর কিচ্ছু করার দরকার নাই, আপনি শুধু নোট রাখবেন, প্রপার নোট রাখবেন, কোনটার কি কাজ এই প্রত্যেকটা এক্সপ্লেন করে করে আপনি নোট রাখবেন। চলেন দেখি, আমরা প্রথমেই দেখতে চাচ্ছি যে আমরা কোন ডিরেক্টরিতে আছি। কোন ডিরেক্টরি? আমরা উইন্ডোজে বলি ফোল্ডার আর লিনাক্সে বলি ডিরেক্টরি। তো এটাতে পাজেল হয় না, ফোল্ডার ডিরেক্টরি একই জিনিস। তো আমরা কোন ডিরেক্টরিতে আছি এটা দেখার জন্য আমরা ইউজ করি পিডাব্লিউডি। দেখেন আমরা /home/কালিতে আছি। এখন /home/কালি মানে কি? /home/কালি মানে হোম ডিরেক্টরির মধ্যে আমরা কালি ইউজারের মধ্যে আছি। তো এই ডিরেক্টরিটাকে আমরা দেখেন, আমি যদি সিডি দিয়ে হোম করি এখানে আমাকে কোনো কিছু শো করতেছে না লিনাক্সে। আচ্ছা, আমি আরেকটা যদি এখানে দেখাই, এখানে হচ্ছে এলএস কমান্ড যদি ইউজ করি, এলএস মানে হচ্ছে লিস্টিং, সে আমাকে লিস্ট করে দেখাবে। দেখেন আমরা কিন্তু ফাইল ম্যানেজারে গিয়ে ওপেন ফোল্ডার করে যে জিনিসগুলো দেখছিলাম সেম জিনিসগুলা আমার এখানেও শো করতেছে, ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড, তো সেম জিনিসগুলো কিন্তু আমার এখানেও শো করতেছে। এখন আমরা চাচ্ছি যে ডেস্কটপের মধ্যে যাইতে। ডেস্কটপের মধ্যে কি আছে? সরি, আমার ডাউনলোডের মধ্যে ফাইল আছে, তো আমরা চাচ্ছি যে ডাউনলোডের মধ্যে চলে যাইতে। তো সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি কেস সেন্সিটিভ লিনাক্সের ক্ষেত্রে, সেটা মাথায় রাখবেন। ক্যাপিটাল ডি দিয়ে LOADS ডাউনলোডস, সরি এন দিতে ভুলে গেছি, ডাউনলোডস, এন্টার। তো আমি ডাউনলোড ডিরেক্টরিতে চলে আসলাম। দেখেন ডাউনলোড ডিরেক্টরিতে চলে আসলাম। আগে কোথায় ছিলাম? এই ডিরেক্টরিতে। এটা মানে কোন ডিরেক্টরি? হোম/কালের ডিরেক্টরি। তো আমি যদি এখানে এলএস করি, দেখেন আমার এখানে যে ইমেজটা আমরা ওখানে দেখতে পাইছিলাম সেই ইমেজটা এখানে শো করতেছে। তাহলে আমরা এখানে 3টা কমান্ড শিখলাম। পিডাব্লিউডি মানে যে ডিরেক্টরিতে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, যে ডিরেক্টরিতে আমরা আছি সেইটা, আমরা এখন এই ডিরেক্টরিতে। তারপরে এলএস মানে লিস্টিং করে দেখব যে আমার এই ডিরেক্টরির মধ্যে কি কি জিনিস আছে। দেখেন আমার এই ডিরেক্টরির মধ্যে /home/কালি এই ডিরেক্টরির মধ্যে এই জিনিসগুলো ছিল। এখন আমরা ডিরেক্টরি চেঞ্জ করে দেখতে চাচ্ছি যে ডাউনলোডের মধ্যে আসলে কি আছে। তো আমরা সিডি কমান্ড দিয়ে সেই ডাউনলোডে চলে গেলাম। সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আমরা চলে গেলাম ডাউনলোডে যাওয়ার পরে আমরা এখানে আবার সেই দেখেন এলএস, আমরা এখন ডিরেক্টরি চেঞ্জ করে ফেলছি, এখন আছে আমরা ডাউনলোডে। আমি যদি আবার পিডাব্লিউডি দেই, দেখেন /home/কালি/ডাউনলোডস। তাহলে আমরা কোন ডিরেক্টরিতে আছি? এখন ডাউনলোড ডিরেক্টরিতে আছি। ডাউনলোড ডিরেক্টরির মধ্যে আমরা এলএস কমান্ড দিয়ে মানে লিস্টিং কমান্ড দিয়ে দেখলাম এখানে কি ফাইল আছে, এখানে দেখলাম একটা ইমেজ ফাইল আছে। এখন আমি চাচ্ছি যে আমি আবার সেই কালি ডিরেক্টরিতে চলে যাব। এখানে কিচ্ছু না, সিডি ডাবল ডট, দেখেন আমি কালি ডিরেক্টরিতে চলে আসছি পিডাব্লিউডি। এখন আমি চাচ্ছি যে আমি কালি ডিরেক্টরিতে থাকবো না, আমি দেখব হোম ডিরেক্টরিতে কি আছে, বা হোম ডিরেক্টরিতে আমি যাইতে চাচ্ছি। তাহলে আবার সিডি ডট দিয়ে আমি হোম ডিরেক্টরিতে চলে যেতে পারবো, অথবা সিডি ডট দিয়ে আমরা হোম ডিরেক্টরিতে চলে যেতে পারবো। মানে এই ডিরেক্টরির আগের ডিরেক্টরি যেহেতু, তাহলে আমি ডট দিলেই আগের ডিরেক্টরিতে চলে যাব। ঠিক যেভাবে এই ডাউনলোড থেকে আমি কালের ডিরেক্টরিতে চলে আসছিলাম। যদি আমরা কোনো একটি স্পেসিফিক ডিরেক্টরিতে, যেমন এখন আমি চাচ্ছি যে হোম ডিরেক্টরিতে, তাহলে আমরা স্ল্যাশ দিয়ে তারপরে যাব। স্ল্যাশটা কেন? স্ল্যাশটা কারণ হচ্ছে দেখেন আমরা এখন হচ্ছে হোম ডিরেক্টরিতে, আমরা যদি এখানে এলএস করি, আমরা এখানে কালি আছে। তাহলে আমি যদি আবার কালিতে যাইতে চাই, সিডি দিয়ে কালিতে চলে যাব। দেখেন আমি এখন কালিতে, আমি যদি এলএস দেই, দেখেন আমার সেই আগের জিনিসগুলো দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, আমি হচ্ছে হোম ডিরেক্টরিতে চলে যাব। আমি কিন্তু এখন আছি হচ্ছে কালি ডিরেক্টরিতে পিডাব্লিউডি, আমি এখন আছি কালি ডিরেক্টরিতে।
আমি এখন হোম ডিরেক্টরিতে যাব, তাহলে সিডি ব্যাকস্ল্যাশ হোম। দেখেন আমি এখন হোম ডিরেক্টরিতে চলে আসছি। হোম ডিরেক্টরিতে কে আছে? কালি। এখন আমি চাচ্ছি হোম ডিরেক্টরির আগে দেখেন কোন ডিরেক্টরিটা আছে, এই ডিরেক্টরিটা আছে হোম ডিরেক্টরির আগে, যেটা আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে গিয়ে দেখছিলাম। দেখেন এই যে আমার হচ্ছে কালির মধ্যে এই জিনিসগুলো আছে। এখন আমি চাচ্ছি যে একদম রুট ডিরেক্টরিতে চলে যাইতে। দেখেন হোম ডিরেক্টরিতে আছে কে? কালির আগের ডিরেক্টরি কোনটা? এইটা। এখন যদি আমরা এখানে এডিটকে ক্লিক করি, দেখেন এটা হচ্ছে স্ল্যাশ ডিরেক্টরি। স্ল্যাশ ডিরেক্টরির মধ্যে দেখেন এই জিনিসগুলো আছে, এর মধ্যে আছে হোম। তো আমরা এখন যদি আমার টার্মিনালটা আবার ওপেন করি, টার্মিনালে চলে গেলাম। এখন আমি চলে যেতে চাচ্ছি সেই রুট ডিরেক্টরি। তো সিডি ডট ডট এইটা দিলে আমি একেবারে রুট ডিরেক্টরিতে চলে আসলাম। অথবা আমি যদি সিডি এই ব্যাকস্ল্যাশ ইউজ করি, তাহলে আমি এই একদম রুট ডিরেক্টরিতে চলে আসলাম। চলে আসার পরে আমি যদি এখানে এলএস দেই, তাহলে দেখেন এলএস মানে কি কমান্ড ভাই? লিস্টিং। তাহলে দেখেন আমার এখানে এই ফাইলগুলা দেখাচ্ছে। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখেন কিছু আছে হচ্ছে আকাশি কালার, আবার কিছু আছে হচ্ছে নীল কালার। তো নীল কালারের সেগুলা হচ্ছে ডিরেক্টরি। যেটার বিষয়ে আমরা তখন কথা বলতেছিলাম সেটা হচ্ছে ডিরেক্টরি। আর যেগুলো এরকম আকাশি কালার সেগুলো হচ্ছে ফাইল। এরকম এটা হচ্ছে আইএমজি ফাইল, এটা হচ্ছে এসবিন ফাইল, বাইনারি ফাইল। আমরা এখানে লিস্টিং শিখলাম। লিস্টিং করার পরে এখন আমরা আবার চাচ্ছি যে সেই ডাউনলোডস ডিরেক্টরিতে চাইতে। এখন ডাউনলোডস ডিরেক্টরিতে আমরা সরাসরি কিভাবে যাইতে পারি? এই রুট ডিরেক্টরি থেকে, একদম রুট ডিরেক্টরি থেকে। আমি চাচ্ছি না যে ভেঙে ভেঙে যাই, আমি চাইলে এইভাবে যাইতে পারি। সিডি, যেহেতু এখানে হোম ডিরেক্টরি আছে, তাই আমাকে আর ব্যাকস্ল্যাশ দিয়ে হোম ডিরেক্টরি দিতে হচ্ছে না, আমরা সরাসরি দিতে পারবো হোম। দেখেন সরাসরি বোল্ড হয়ে যাচ্ছে। আমার লিনাক্স এই জন্যই ভালো লাগে যে সবকিছু আমি ইউজার ফ্রেন্ডলি এবং ইউজ করে মজা। তো হোম, সিডি হোম দিয়ে আমি এখান থেকে, তারপর এখানে আর কি আছে? কালি, সিডি গেলাম। তারপর এখানে কি কি আছে? এটা আছে সিডি ডাউনলোডস, আমরা এখানে চলে গেলাম ডাউনলোডস। এইভাবে যাইতে পারি। অথবা আমরা যদি একদম রুট ডিরেক্টরি থেকে এইভাবে যেতে চাই, সিডি স্ল্যাশ রুট ডিরেক্টরি, এটা আমার রুট ডিরেক্টরি, স্ল্যাশ রুট ডিরেক্টরি হোমের পরে কে আছে? হোমের পরে আছে হচ্ছে কালির পরে কে আছে? ডাউনলোডস। এইভাবে আমরা যাইতে পারি ডাউনলোডস। দেখেন এক ক্লিকে আমরা চলে আসছি এলএস। আমরা এখানে ইমেজ ফাইলটা দেখতে পাচ্ছি। সিডি এলএস এগুলা শিখলাম। এখন যদি আমার সিডি দিয়ে আবার রুট ডিরেক্টরিতে চলে যাই, সিডি দিয়ে আমরা হোম স্ল্যাশ কালিতে যাই আপাতত। এখন ধরেন আমরা কোন একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, কোন একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ডিরেক্টরিটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারবো? দেখেন এমকে মেক ডিআইআর ডিরেক্টরি, মেক ডিরেক্টরি আমরা ডিরেক্টরি হিসাবে ক্রিয়েট করতেছি। ধরেন রহিম এটা দিয়ে। আচ্ছা, আমি সিডির আরেকটা ছোট্ট কাজ আপনাদের শেখায় নেই, সেটা হচ্ছে ধরেন এই যে আপনি এরকম সিডি দিলেন, আমি হচ্ছে একবারে রুট ডিরেক্টরিতে চলে যায় আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আপনি সিডি দিয়ে দেখেন হোম এখানে ছিল, আমরা দেখাইছিলাম। দেখেন এলএস দিলে এই যে হোম আছে। তো এইটাতে আমরা কি করব? সিডি আমরা যদি এইচ চাপ দেই, এইচ চাপ দিয়ে ট্যাব, পিসির ক্যাপস লকের উপরে, শিফট ক্যাপস লকের উপরে ট্যাব অপশন আছে, ট্যাবে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন অটো কমপ্লিট হয়ে যাবে। অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি জাস্ট এইচটা লিখে ট্যাব চাপ দিছি, অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে কে লিখে, যেহেতু এখানে কালি আছে, আমি ট্যাবে চাপ দেই, দেখেন অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আমি যদি ডি লিখে ট্যাবে চাপ দেই, তাহলে এখানে দেখেন তিনটা জিনিস দেখাচ্ছে, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস। এখন ডেস্কটপের পরে আছে ডিই, তারপরে আছে ডিও, এটারও আছে ডিও। তো ফার্স্ট লেটার যেহেতু ডি, সে তিনটা ফাইলে আমাকে শো করতেছে। এখন আমি চাচ্ছি যে ডাউনলোডস ফোল্ডারে যাইতে, তো কি করব? ডিও যদি লিখে ট্যাব চাপ দেই আবার, তাহলে দেখেন এখানে দুইটা জিনিস শো করতেছে। এখন আমি সি চাপ দিলে
সে ডকুমেন্টস নিয়ে নেবে, ডাব্লিউ চাপ দিলে সে ডাউনলোডস নিয়ে নেবে। তো আমি ডাব্লিউ চাপ দিলাম, ডাব্লিউ চাপ দিয়ে ট্যাব চাপ দিলাম, দেখেন অটোমেটিক্যালি সে ডাউনলোডস পূরণ করে নিল। তো আপনারা ইউজ করতে করতে ট্যাবের সাথে পরিচিত হয়ে নেবেন, ট্যাব ইউজ করলে সবচেয়ে সুবিধা, ফাস্ট কাজ করা যায় আর কি। তো এখানে আসার পরে এখন এখান থেকে ধরেন আমরা হচ্ছে সিডি করে এল ক্লিক করলে দেখেন এখানে 3টা ফাইল দেখাচ্ছে। এখন আমরা ধরেন লস্ট প্লাস ফাউন্ড যাইতে যাচ্ছি, তো আমরা কি করব ভাই, সহজ কথা, এলও চাপ দিলে দেখেন লস্ট প্লাস ফাউন্ড এখানে চলে আসবে। সিডি পারমিশন ডিনাইড, কারণ আমরা হচ্ছে রুট ইউজার না। এখন এই যে পারমিশন ডিনাইড হইলো, পারমিশন ডিনাইড খাইলেন আপনারা, এইটা কেন হইলো আসলে, পারমিশন ডিনাইড কেন হইলো? পারমিশন ডিনাইড হওয়ার কারণ হচ্ছে আমরা সুডো ইউজার না বা আমরা রুট ইউজার না, আমরা একটা নর্মাল কালি ইউজার। তো এখানে দেখেন আছে কি কালি আর কালি, কালি @কালি, এই কালিটা হচ্ছে আপনাদের ইউজার নেম আর এই কালিটা হচ্ছে আপনাদের হোস্ট নেম। লিনাক্স ইনস্টল করার সময় এই হোস্ট নেমটা আপনারা চেঞ্জ করেন নাই জন্য এখানে কালি নামে দেখতে পাচ্ছেন। তবে আমরা চাইলে হোস্ট নেমটা চেঞ্জ করে নিতে পারি। দেখেন আমি যদি আমার মেইন টার্মিনালের দেখাই, দেখেন আমি এখানে শিমুল নামে আমার হোস্ট নেমটা সেভ করে নিছি। তো আপনারা চাইলে এটা করতে পারেন, করা যায়। এইদিকে আমরা না যাই, আমরা চাচ্ছি যে কেন আমরা পারমিশন ডিনাইড হইলো। দেখেন আমরা যদি ক্যাট /etc/ দেখেন আমরা রুট ডিরেক্টরি দিয়ে আমার এই রুট ডিরেক্টরির মধ্যে ইটিসি আছে, এই জন্য আমি কিন্তু জানি জন্য আমি এটা দিলাম। যদি আমি এই যে রুট ডিরেক্টরিতে আছে, আমি যদি আপনাদের দেখাই, দেখেন এখানে হচ্ছে ইটিসি আছে। তো আমরা এখান থেকে কিভাবে যেতে পারি, সিডি ইটিসি এইটা করে যেতে পারি, গিয়ে এলএস দিতে পারি, অথবা আমরা ব্যাকে চলে যাই সিডি স্পেস দিয়ে দেন // কিংবা আমরা এখান থেকে সিডি etc/etc/ আমার যে কোনো ডিরেক্টরিতে আমি যাইতে পারি। এখন আমি যেটা করব, এখানে আরেকটা কমান্ড ইউজ করতেছি, ক্যাট। আচ্ছা, এখন বারবার দেখতেছেন যে আমি ক্লিয়ার করে ফেলতেছি। এখান থেকে আপনারা ক্লিয়ার এইটা লিখলে টার্মিনাল ক্লিয়ার হয়ে যাবে, অথবা যদি আপনারা কন্ট্রোল এল ক্লিক করেন তাহলেও টার্মিনাল ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ইউজ করতেছি দেখেন ক্যাট মানে আমি যে কোনো একটা ফাইল যদি এখানে বানাই সেই ফাইলটাকে পড়ার জন্য। তো দেখেন আমি হচ্ছে এখানে একটা ফাইল আমি বানাচ্ছি, টেক্সট ফাইল আমি বানাচ্ছি, সেই জন্য আমি ইউজ করতেছি মাউসপ্যাড এই যে দেখাইছিলাম, এটা কিন্তু মাউসপ্যাড। রুট ডিরেক্টরির মধ্যে আমি ইউজ না করে আমি চলে যাই হচ্ছে cd/home/kali, দেন চলে যাব হচ্ছে ডাউনলোডের মধ্যে, ডাউনলোডের মধ্যে গিয়ে এখানে আমি একটা ফাইল বানাই, মাউসপ্যাড ধরেন test.txt, এইটা একটা txt ফাইল বানাচ্ছি। তো এখানে এসে আমি একটা নাম লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এই যে এখানে দেখেন সেভ পাবেন, সেভ দ্য কারেন্ট ডকুমেন্টস, আমি সেভে ক্লিক করলে দেখেন এটা সেভ হয়ে গেছে। আমি যদি এখানে সেভে ক্লিক করি, এই যে এখানে সেভে ক্লিক করি তাহলেও সেভ হয়ে যাবে। আমি এটা কেটে দিলাম। এখন দেখেন আমি এটাকে পড়তে পারবো, cat test.txt এন্টার, দেখেন এর মধ্যে আছে হ্যালো ওয়ার্ল্ড। এখন ক্যাটের ইউজ তো আমরা বুঝতে পারলাম, ক্যাট কিভাবে কাজ করে। ক্যাট দিয়ে আমরা কোনো কিছু পড়ার জন্য ইউজ করি, আর নোটপ্যাড ওপেন করার জন্য আমরা এইভাবে মাউস প্যাডটা আলাদাভাবে লিখে নেই, মাউস প্যাড যেভাবে ফায়ারফক্স লিখছিলাম শুরুতে। এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড আমার এখানে শো করতেছে। তাহলে আমরা এখান থেকে ক্যাট করে দেখেন রুট ডিরেক্টরি দিয়ে দিলাম, রুট ডিরেক্টরি থেকে কোন ডিরেক্টরিতে আমরা যাব, ইটিসি ডিরেক্টরিতে যাব, এবং সেখান থেকে পাসওয়ার্ডের যে ফাইল আছে সেই পাসওয়ার্ডের ফাইলটা আমরা পড়বো। আমাদের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড একটা জায়গায় লিনাক্সে স্টোর করা থাকে, সেই স্টোর করা ফাইলটা আমরা পড়বো, সেটা হচ্ছে এই etc5wd। এখানে গেলে দেখবেন আমরা ইউজার কতগুলো আছে এই লিনাক্স মেশিনের মধ্যে সেটা আমরা দেখতে পারবো। তো ক্যাট দেখেন এখানে আমরা চলে আসছি, এখানে দেখেন আমার একটা ইউজার আছে রুট ইউজার, এছাড়া ডেমন, বিন, সিঙ্ক, গেমস, ম্যান, এলপি, মেইল, www ডাটা, এরকম আরো অনেক ইউজার আছে।
তো এই ইউজারগুলা লিনাক্সে ডিফল্ট ক্রিয়েট হয়, ঠিক যেভাবে আপনারা যখন উইন্ডোজ ইনস্টল করেন তখন এর মধ্যে ইউজার্স, গেস্ট, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এরকম অনেকগুলা ইউজার অটোমেটিক ক্রিয়েট হয়। সেম আমার হচ্ছে এখানেও কিছু ইউজার অটোমেটিক ক্রিয়েট হয়। এই ইউজারগুলা নিজেদের কাজ করে, যেরকম এখানে পোস্টগ্রে এসকিউএল নামে একটা ইউজার আছে। তো এ কি করে, পোস্টগ্রে স্কুল ডাটাবেস মেনটেন করে। আমাদের হচ্ছে এখানে ডাব্লিউ ডাটা আছে, এ কি করে, অ্যাপাচি সার্ভারটাকে মেনটেন করে। এরকম প্রত্যেকটার কাজ এ হচ্ছে বাইনারি ডাটাগুলোকে মেনটেন করে। তো প্রত্যেকটার কাজ আলাদা। রুট হচ্ছে সবচেয়ে হাই লেভেলের প্রিভিলেজ। তো আমাদের টার্গেটই থাকে হচ্ছে এই রুট পর্যন্ত, যে কোনো মেশিন এক্সপ্লোর করার পরে আমরা এই রুট পর্যন্ত পৌঁছানো, এটা আমাদের টার্গেট থাকে। তো এই হচ্ছে আমাদের ইউজারগুলা। এখন এখান থেকে দেখেন আমার কালি ইউজারটা কোথায় আছে, এই যে দেখেন লাস্টের দিকে এসে এইটা হচ্ছে কালি ইউজার আছে। এখন আমরা চাচ্ছি কালি ইউজারের পাসওয়ার্ড ফাইল দেখতে। এখন আমরা দেখেন ক্যাট /etc/শ্যাডো শ্যাডো ফাইল সবচেয়ে সেন্সিটিভ লিনাক্সে, খুবই সেন্সিটিভ একটা ফাইল, কারণ এখানে পাসওয়ার্ডগুলো স্টোর করা থাকে। দেখেন পারমিশন ডিনাইড, সেম আমরা যখন ওখানে ইউজ করছিলাম। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, সুডো সেম কমান্ড ইউজ করি, ক্যাট etc/শ্যাডো, এন্টার। এখন দেখেন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে কালির জন্য। কালির জন্য পাসওয়ার্ড কি ছিল? কালির জন্য পাসওয়ার্ড ছিল KALI, কালি। লিনাক্সে পাসওয়ার্ড টাইপ করলে এটা দেখা যায় না। তো আমার পাসওয়ার্ডটা কি ছিল, আমরা ঢোকার সময় ইউজ করছিলাম কালি। তো আপনারা KALI টাইপ করবেন, টাইপ করে ইন্টার দিবেন। দেখেন আমি ইটিসি শ্যাডো ফাইল দেখতে পাচ্ছি। আবারও বলতেছি, লিনাক্সের টার্মিনালে পাসওয়ার্ড দেখা যায় না। তো এটাতে ঘাবড়ানোর কিছু নাই, আপনারা টাইপ করবেন, টাইপ করে জাস্ট ইন্টার ক্লিক করে দিবেন। যদি রং আসে আবার রাইটটা ক্লিক করে রাইট টাইপ করে দেন আবার ইয়ে করবেন। তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি রুটের জন্য আগে কিন্তু আমার এক্স আসছিল, রুটের জন্য আগের বার আমার কি আসছিল, এক্স আসছিল এখানে। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি, এক্স এর জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা হ্যাশ। হ্যাশ কি জিনিস এটা যদি না বুঝে থাকেন তাহলে বোঝার দরকার নাই। আমরা যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা হচ্ছে ইনক্রিপ্টেড ফরম্যাটে থাকে, ইনক্রিপ্টেড ফরম্যাটে থাকে, যার কারণে আমরা দেখতে পাই না। দেখেন এটাও হচ্ছে একটা হ্যাশ। কালিতে আমরা পাসওয়ার্ড কি ইউজ করছিলাম, কালি, কিন্তু এখানে দেখেন সেটা হ্যাশ হিসাবে আসছে। আমরা কি করলাম, সুডো ক্যাট ইটিসি শ্যাডো এইটা ইউজ করলাম। এখন সুডো জিনিসটা কি, সুডো জিনিসটা মেইনলি আমাদেরকে রুটের জন্য পারমিশন দেয়। দেখেন আমরা যদি এখানে সুডো এসইউ একটা ড্যাশ ইউজ করি, তাহলে এই যে দেখেন আমরা এখন রুট ইউজার হিসাবে আছে। আমি কি বলছিলাম, এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে হোস্ট নেম। হোস্ট নেম তো আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা হোস্ট নেম মেশিন থেকে হয়ে আসছে। কিন্তু ইউজার নেম দেখেন রুট হয়ে গেছে। যখন এইটা হয়ে গেছে তখন আপনাকে আর সুডো কমান্ড দিতে হচ্ছে না আলাদা করে। এখন যদি আপনি ক্যাট করে ইটিসি শ্যাডো ফাইলটা পড়তে চান তাহলে দেখেন আপনি পড়তে পারতেছেন, কারণ আপনি এখন ইউজার আছেন। কোন ইউজার? রুট ইউজার। আর রুট কি? রুট হচ্ছে এই পুরো মেশিনের মালিক, এর উপরে আর কেউ নাই। তো এইভাবে আমরা রুটে আসতে পারি। আবার আমরা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি কিভাবে মেশিনের, ধরেন আমি হচ্ছে আরেকটা ট্যাব ওপেন করে নেই, আমি রুটে দেখাই। এখন আমরা এখানে ধরেন 5WD যদি দেই, 5WD দেওয়ার পরে এখানে কারেন্ট পাসওয়ার্ড, আচ্ছা দেখেন চেঞ্জিং পাসওয়ার্ড ফর কালি। তো আমাদের বেস্ট প্র্যাকটিস হবে খুব কঠিন একটা পাসওয়ার্ড ইউজ করা, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করে দেন হচ্ছে পাসওয়ার্ড দেওয়া। কিন্তু আমি বর্তমানে খুব বেশি ভালো সিকিউরিটি এক্সপার্ট না, যার কারণে আমি এখানে শুধু ইউজ করতেছি 1 2 3 4 কালির পাসওয়ার্ড হিসেবে ইন্টার। সরি আমার হচ্ছে 5WD দেওয়ার পরে এখানে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড চাচ্ছে। কারেন্ট পাসওয়ার্ড কি? কালি, KALI, কালি। নিউ পাসওয়ার্ড হিসেবে আমি দিচ্ছি 1 2 3 4 ইন্টার। রিটাইপ নিউ পাসওয়ার্ড 1 2 3 4 ইন্টার। দেখেন ইউ মাস্ট লং পাসওয়ার্ড। আচ্ছা আমি এখানে তাহলে নাম্বার নিবে না, নাম্বার যদি না নেয় আমি এখানে পাসওয়ার্ড টাইপ করতেছি, PASSWORD পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড, ইন্টার। দেখেন পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি। এখন যদি আমি মেশিনে লগ ইন করার চেষ্টা করি, অফ করে,
আমি যদি এখানে কালি দেই, কালি দিয়ে আমার এখানে পাসওয়ার্ড দেওয়ার পর দরকার পড়বে PASSWORD পাসওয়ার্ড, ইন্টার, লগ ইন। দেখেন আমি তারপরে লগ ইন করতে পারছি, আমি কিন্তু এখন আর কালি কাজ করবে না। আবার আমরা যদি চাই যে আমরা ঢোকার সময়ই রুট হিসাবে ঢুকবো, এত হ্যাজেল নেবে কে ভাই? সুডো, তারপরে ক্যাট, হাবিজাবি, এত লেখার হ্যাজেল কেউ নিতে চায় না। তো আমরা শুরুর দিকে যারা বিগিনার আছি অবশ্যই আমরা এটাকে রুট হিসাবে ইউজ করার চেষ্টা করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি? সুডো passwd রুট, এটা যদি লিখি, রুটের আমার দেখেন কালির জন্য পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড আমি মাত্র চেঞ্জ করছি। পাসওয়ার্ডটা কি? PASSWORD পাসওয়ার্ড, এন্টার দিলাম। এখন আমাকে বলতেছে নিউ পাসওয়ার্ড দিতে। কার জন্য নিউ পাসওয়ার্ড জানেন? রুটের জন্য নিউ পাসওয়ার্ড। রুটের পাসওয়ার্ড তো আমরা জানতাম না। আমি এখানে হচ্ছে রুটের পাসওয়ার্ডটা দিচ্ছি, PASSWORD 1 পাসওয়ার্ড, PASSWORD 1, একটা 1 অ্যাড করে দিচ্ছি আমি এর সাথে, এন্টার। পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি। এখন যদি আমি আবার এখান থেকে এসে সুইচ ইউজার করি, তো আমি এখানে দেখেন, এখানে আমি এখন ক্লিক করব রুট। এখানে পাসওয়ার্ড হিসাবে কি দেব? PASSWORD 1 এন্টার। এখন যদি আমি টার্মিনাল ওপেন করি, দেখেন আমি এখন রুট হিসাবে অটোমেটিক্যালি, এখন কিন্তু আমার আর কালি কালি আসতেছে না। তো এখন আমরা কি? root@কালি। তাহলে আমরা চেঞ্জ করে নেব এই জিনিসটাকে, যে কিভাবে রুটে আমরা রুট ইউজার হিসাবে বিগিনার, একদম যারা বিগিনার আছে সুডো ইউজ করতে বারবার প্যারা হবে। তো আপনারা এই কাজটা করে নেবেন, এই কাজটা করলে আপনাদের জন্য সুবিধা হবে। আর একটু কথা বলবো, আপনাদের অলরেডি বোরিং হয়ে গেছেন হয়তো বা, 45 মিনিট হয়ে গেছে। আসলে বেসিক জিনিসগুলো পুরাটাই কভার করা একেবারে সম্ভব না, তবে একটু যদি ধৈর্য নিয়ে দেখেন, যারা একদম বিগিনার আছেন তাদের জন্য উপকার হবে বলে আশা করি। তো আমি এখানে সিডি থেকে হোম স্ল্যাশ, এখন আমরা রুট ডিরেক্টরিতে চলে যেতে পারবো। দেখেন আমরা এখন হচ্ছে, আমরা যদি এখন PWD দেই, আমরা কোন ডিরেক্টরিতে আছে জানেন? আমরা হচ্ছে রুট ডিরেক্টরিতে আছি। রুট ডিরেক্টরিতে কই ছিল? এই যে সিডি স্ল্যাশ, এখানে গিয়ে দেখেন হচ্ছে এখানে এই যে রুট ডিরেক্টরিটাতে এখানে ছিল, আর হোম ডিরেক্টরি ছিল। রুট কিন্তু আলাদা আলাদা একটা ডিরেক্টরি, আর হোমের মধ্যে আমার অন্যান্য ইউজারগুলো থাকে। আমি যদি অন্য কোনো ইউজার ক্রিয়েট করি সেটা হোমের মধ্যে চলে যাবে। তো আমরা হচ্ছে এখন রুট সিডি করে রুটের মধ্যে চলে যাই। এখন রুটের মধ্যেও কিন্তু আবার হচ্ছে ডেস্কটপ ডকুমেন্টস আলাদা আলাদা আছে। আপনার কালি ইউজারের জন্য যে ডেস্কটপ ডকুমেন্ট ছিল, আমরা কিন্তু এখানে গিয়ে সিডি ডাউনলোডসে যদি যাই, দেখেন এখানে আমার কিন্তু কোনো ফাইল নাই এখন। কিন্তু আমি যদি cd/home/কালিতে চলে যাই, তাহলে কিন্তু এখানে সিডি ডাউনলোডস এখানে কিন্তু আমার সেই ফাইলটা আছে। তাহলে রুটের ডেস্কটপ, রুটের ইউজারের জন্য রুটের জন্য আলাদা, আর হোমের কালির জন্য আলাদা। এখন আমার রুট কি করতে পারে? রুট সবার ডিরেক্টরিতে অ্যাক্সেস নিতে পারে, কিন্তু কালি সেই কাজটা কিন্তু পারতো না। কালি কিন্তু রুটের ডিরেক্টরিতে অ্যাক্সেস নিতে পারে নাই। তো এটাই হচ্ছে ডিফারেন্স। তো আমরা এখানে চলে আসলাম, আমার এখানে ফাইল আছে কি কি, এটা। এখন আমি চাচ্ছি ধরেন সিডি দিয়ে আমি ব্যাকে চলে গেলাম, আমরা এখন আছি কালি ডিরেক্টরিতে। আমি চাচ্ছি সিডি ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করতে। ফাইলের নাম দিলাম mkdir, ফাইলের নাম ধরেন আমি দিলাম টেস্ট। ফাইল তো না, আমি একটা হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করতে যাচ্ছি, টেস্ট, mkdir টেস্ট। তাহলে দেখেন আমরা যদি একটু ডেস্কটপে চলে যাই, হোম, আমরা রুটের ডেস্কটপে আছি এই জন্য আমরা দেখতে পারলাম না। আমরা যদি, আচ্ছা আমি যেহেতু, আপনারা এই রুটের চেঞ্জটা তো বুঝতে পারছেন, রুটের চেঞ্জ যদি বুঝতে পারেন তাহলে আমি সুইচ ইউজার করে আবার কালিতে চলে যাই। আমি ফাইলগুলো ওখানে রাখছি তো এই জন্য একটু ঝামেলা হবে। আপনারা শুরুতেই কি করবেন? আপনারা শুরুতেই এই রুটের কাজটা করে নিন, তাহলে আপনাদের জন্য ভ্যালসাল কম হবে। কালি, আর আমার পাসওয়ার্ড হচ্ছে PASSWORD পাসওয়ার্ড, ইন্টার। তো দেখেন আমি আবার এখানে চলে আসছি। তো আমার এখানে আমার ফাইলগুলো আছে। এখন আমি সিডি দিয়ে ডেস্কটপে যদি যাই, সরি, আমরা হচ্ছে ডাউনলোড ডিরেক্টরিতে আছি। সিডি দিয়ে যদি ব্যাকে আসি, ব্যাকে এসে সিডি ইন্টার, সিডি, আচ্ছা দেখেন এটা বলছি কেস সেন্সিটিভ। তো এখানে আমার যেটা হয়েছে বড় হাতের হয়ে গেছে, ইন্টার এলএস। দেখেন আমরা এখানে টেস্ট নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। আমরা যদি চলে যাই এখন আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্কটপে,
কাঙ্ক্ষিত ডেস্কটপে দেখেন এখানে কিন্তু টেস্ট নামে একটা ডিরেক্টরি হয়েছে। এখন এই টেস্টটা আবার হচ্ছে লক অবস্থায় আছে। লক অবস্থায় কেন আছে? কারণ এটা আমরা ইয়ে থেকে করছিলাম, রুট থেকে করছিলাম। আপনারা যদি এখান থেকে মুভ করতে চান, দেখেন আনএবল টু মুভ। আচ্ছা, এখন আমরা এখান থেকে আবার টার্মিনালটা ওপেন করি। টার্মিনালটা ওপেন করে এটা কেটে দেই। টার্মিনালটা ওপেন করে আমরা এখান থেকে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই, আবার mkdir টেস্ট। তো টেস্ট নামে দেখেন আমার আবার এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে, এখানে আবার একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখন আমরা দেখতে চাই যে টেস্ট ডিরেক্টরির মধ্যে কি আছে। সিডি সরি টিএসটি টেস্ট, সিডি টেস্ট দিলে আমরা এখানে দেখতেছি যে কোনো ফাইল নাই। কিন্তু আমি চাচ্ছি যে আমার টেস্ট ডিরেক্টরির মধ্যে কোনো একটা ফাইল আমি রাখতে। ধরেন আমি একটা হচ্ছে আরেকটা টেক্সট ফাইল করতে চাচ্ছি, মাউসপ্যাড শিমুল ডট টিএক্সটি, এই নামে একটা টেক্সট ফাইল এখানে করব। আমি এখানে যাতা লিখলাম, যাতা লেখার পরে আমি এটাকে কি করলাম, এখানে এসে সেভ করলাম, বা কন্ট্রোল এস দিয়ে আপনারা সেভ করতে পারবেন। তাহলে আমি এখান থেকে ক্যাট করে শিমুল ডট টিএক্সটি, দেখেন আমি যেটা লিখছিলাম সেটা আমি দেখতে পাচ্ছি। এখন আমি যাচ্ছি আমার ডেস্কটপের মধ্যে ডাউনলোডের মধ্যে ইমেজ ফাইলটা আছে, সেই ফাইলটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসব। তো আমি ডাউনলোডে চলে যাই, ডাউনলোডে চলে যাব হচ্ছে কিভাবে, সিডি স্ল্যাশ হোম স্ল্যাশ কালি স্ল্যাশ ডাউনলোডে চলে আসলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন আফটার ডট জেপিজি নামে একটা ফাইল আছে, এটাকে আমরা কোথায় পাঠাবো, ডেস্কটপ টেস্টের মধ্যে পাঠাবো, ডেস্কটপ টেস্ট। এখন এই জায়গায় আসার পরে আমরা যখন দেখেন কালিতে ছিলাম সেই সময় এইরকম একটা সাইন ছিল। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা হোম স্ল্যাশ কালি ইউজারের জন্য ইউজ করব। এখন দেখেন এই জায়গায়ও এইখানেও সেম জিনিসটা ইউজ করা হচ্ছে। তো ওইটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করি। এই ফাইলটাকে আমরা এখন হচ্ছে আমার এই ডেস্কটপ টেস্টের মধ্যে আমি ট্রান্সফার করব। তো কি করব, সিপি মানে কপি, আমরা কপি করি, প্রথমে কপি করি হচ্ছে টেস্ট ফাইলটাকে, কপি টেস্ট ডট টিএক্সটি ফাইলের নাম দিয়ে দিলাম। এখন ফাইলের নাম দেওয়ার পরে কোন ডিরেক্টরিটাতে আমি আসলে কপি করতে চাচ্ছি, সেই ডিরেক্টরিটা আমি কোন ডিরেক্টরিতে কপি করতে চাচ্ছি, হোম স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ, এখানে কি নামে একটা আছে, টেস্ট ডট টেস্ট নামে একটা ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরিতে। তাহলে প্রথমে কি করলাম, সিপি দিয়ে আমার ফাইলের নাম দিয়ে দিলাম, ফাইলের নামটা কি টেস্ট ডট টিএক্সটি, তারপরে হোম স্ল্যাশ টেস্ট ডট ডেস্কটপ টেস্ট। তো এখানে দেখেন কপি করে দিলাম। এখন আমি এটা দেখবো কিভাবে, আমি এখান থেকে সরাসরি দেখতে পারবো যে ওখানে কোনো ফাইল আছে কিনা, সিডি হোম স্ল্যাশ তারপর হচ্ছে কালি স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ টেস্ট এই ডিরেক্টরির মধ্যে কোনো কিছু, দেখেন এখানে শিমুল ডট টিএক্সটি আর টেস্ট ডট টিএক্সটি নামে দুইটা ফাইল আছে। তাহলে আমি এখন টেস্ট ডট টিএক্সটিটা দেখে এখান থেকে পড়তে পারি কিনা, ক্যাট স্ল্যাশ হোম স্ল্যাশ কালি স্ল্যাশ ডেস্কটপ, তারপরে টেস্ট স্ল্যাশ, এখন ফাইলের নামটা টেস্ট ডট টিএক্সটি, ফাইলের নামটা দিয়ে দিলাম, দেখেন হ্যালো ওয়ার্ল্ড, একই জিনিস আমার এখানে যে জিনিসটা ছিল। এখন আমি চাচ্ছি যে একটা ফাইল বা একটা জিনিস, এটা কিন্তু কপি হইলো, আমরা উইন্ডোজে যেরকম কপি করি এখানেও সেম কপি হইলো। আমরা যদি দেখতে চাই, দেখেন আমরা যদি এই ডিরেক্টরিতে, আবারও ভুল করলাম সরি, আমরা যদি ওই ডিরেক্টরিতে চলে যাই, এই ডিরেক্টরিতে চলে যাই, এখন দেখেন শিমুল ডট টিএক্সটি আর টেস্ট ডট টিএক্সটি, আমরা যদি টেস্ট ডট টিএক্সটি ওপেন করি তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, সেম জিনিসটাই কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো আমি আরেকটা কমান্ড দেখাই, সেটা হচ্ছে মুভ কমান্ড, মুভ কমান্ড। আপনারা যেরকম উইন্ডোজে কাট করে নিয়ে পেস্ট করেন বা মুভ করেন, সেম কমান্ড এটা। মুভ করব আমি কি, এবার আমি মুভ করব মেইন ডট জেপিজি, কোন ডিরেক্টরিতে, আমার সেই হোম স্ল্যাশ তারপরে হচ্ছে কালি স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ, তারপরে হচ্ছে আমার টেস্ট ডিরেক্টরিতে আমরা এই মেইন আফটার ডট জেপিজি মুভ করে দেব। তো ইন্টার ক্লিক করলাম, ইন্টার ক্লিক করার পরে যদি আমরা এখানে এলএস দেই, দেখেন আমার আর ইমেজ ফাইলটা নাই, ইমেজ ফাইলটা মুভ হয়ে গেছে, এখান থেকে চলে গেছে। এখন ইমেজ ফাইলটা কোথায় আছে, এলএস স্ল্যাশ হোম স্ল্যাশ টেস্ট যদি এখানে দেই, তাহলে দেখেন এখানে ইমেজ ফাইলটা
শো করতেছে। তো এটা কপি আর পেস্টের। আপনারা এই কমান্ডগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো মাস্ট অ্যান্ড মাস্ট বি বারবার বারবার প্র্যাকটিস করবেন, তাছাড়া কিন্তু এগুলো মাথায় থাকবে না। প্লাস প্রপার একটা নোট নেবেন অবশ্যই। আমি বারবার বলতেছি যে আপনারা নোট করেন, ভালো মতো নোট করেন। প্রত্যেকটা জিনিস নোট না রাখলে একটা সময় গিয়ে এগুলো সব কমান্ড ভুলে যাবেন। এখন আমার হচ্ছে দেখেন এইটা আমি করলাম। এখন আমি আর একটা রুট ডিরেক্টরিতে চলে যাই। রুট ডিরেক্টরিতে গিয়ে আমরা যদি এখানে লিখি এলএস, এলএস দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র এই জিনিসগুলোই প্রেজেন্ট নাই, আরো কিছু জিনিস আছে। সেই জিনিসগুলো আমরা দেখবো কিভাবে, হিডেন কিছু জিনিস আছে। এলএস ড্যাশ এলএ এই কমান্ডটা ইউজ করি। লিস্টিং করবে, অল লিস্টিং করবে, লং লিস্টিং করবে। তো দেখেন এটার কিভাবে কাজ করে। দেখেন লিস্টিং করছে, লং লিস্টিং করছে এবং অল লিস্টিং করছে। অল দেখেন, অল বলতে আমরা কি বোঝাচ্ছি, এই যে দেখেন আমার এখানে কোন কোন ডিরেক্টরিটা ছিল না। আচ্ছা এখানে আমার যেহেতু আমি এখানে কাজ করি নাই, কাজ না করার কারণে এখানে আমার কিছু হিডেন ডিরেক্টরি হয়, সেই হিডেন ডিরেক্টরিগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। তবে আপনারা যখন কমান্ড দিবেন, যখন অনেকদিন ধরে ইউজ করবেন, তখন দেখবেন এখানে ডট কনফিগ, ডট বিন বা ডট ক্যাশ এই টাইপের কিছু ফাইল এখানে ক্রিয়েট হবে, যেগুলো হিডেন থাকে, যেগুলো সরাসরি দেখা যায় না। সেই ডিরেক্টরিগুলো আমরা এখান থেকে দেখতে পাই। প্লাস হচ্ছে এখানে ফাইলের পারমিশনগুলো আমরা দেখতে পাই। ফাইলের পারমিশন নিয়ে আমরা আলাদা একটা সেশন করব আজকে, এটা আর বোঝার দরকার নাই। এখন এই কমান্ডগুলো নিয়ে আপনারা রিসার্চ করবেন কিভাবে। এই কমান্ডগুলো নিয়ে রিসার্চ করার জন্য একটা সুন্দর ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে explainshell.com। explainshell.com এখানে যদি আসেন, এখানে আসলে দেখেন এই যে explainshell.com। আমি এটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয়। explainshell এটাও আমি আপনাদের দিয়ে দেব, পেস্ট করে রাখি যাতে আপনাদের দিতে সুবিধা হয়। আচ্ছা এখন এখানে এসে আপনারা যে কমান্ডে দিবেন না কেন লিনাক্সের, সেই কমান্ডটার সে এক্সপ্লেন করে দেবে কিভাবে। এলএস ডস এলএ, এলএস এলএস দিয়ে লিস্ট ডিরেক্টরি কন্টেন্ট, এলতে কি ইউজ এ লং লিস্টিং ফরম্যাট, এতে কি ডো নট ইগনোর এন্ট্রিজ স্ট্রিংস উইথ ডট, মানে আমাদের এখানে যে হিডেন ডিরেক্টরিগুলো থাকে সেগুলো ডট কনফিগ, ডট ক্যাশ এইভাবে থাকে, যার কারণে দেখাচ্ছে। দেখেন আমি যে কথাটা বললাম ড্যাশ ড্যাশ অল বা ড্যাশ এ বোঝাচ্ছে অল কিছু, সব কিছু দেখাবে, কোনো কিছু হিডেন রাখবে না। তারপরে যদি আমরা দেখি হচ্ছে সিডি, এখানে গিয়ে যদি আমরা লিখি সিডি, সরি এই যে এখানে চলে আসছে, এখানে গিয়ে যদি আমরা লিখি সিডি, সিডি লিখে যদি আমরা ইন্টার ক্লিক করি তাহলে দেখেন সিডির জন্য আমাকে দেখাচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্কিং ডিরেক্টরি। তারপরে যদি আমি দেখি পিডাব্লিউডি ইন্টার প্রিন্ট নেম অফ কারেন্ট অর ওয়ার্কিং ডিরেক্টরি। তো আপনারা যে কমান্ডে এখানে দিবেন না কেন সেটাই ইউজ করতে পারবেন। এটা ছাড়াও আমরা যদি এখন ধরেন আপনার নেট কানেকশন নাই কিন্তু আপনার এলএস এর কমান্ড আপনার মনে নাই, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে করতে পারি আমরা অফলাইনে ম্যানুয়াল, ম্যান এই কমান্ডটা ইউজ করতে পারি। ম্যানুয়াল, ম্যানুয়াল মানে ইউজার ম্যানুয়াল যেরকম সেরকম। তো ম্যান দিয়ে আমরা যদি এলএস দেই তাহলে দেখেন এলএস এর সব ধরনের অপশনগুলা এখানে আমরা অফলাইনে দেখতে পারবো, অনলাইনে দরকার পড়বে না। তো এলএস মানে লিস্ট ডিরেক্টরি, দেখেন ড্যাশ এ ডু নট স্ট্রিং এন্টিটিস, তারপরে হচ্ছে আমরা ড্যাশ এলটা দেখি, ড্যাশ এল এর জন্য কি দিচ্ছে, এই যে দেখেন ড্যাশ এল ইউজ এ লং লিস্টিং ফরম্যাট, এটাও আমরা ইউজ করতে পারি ম্যান হিসাবে। তারপরে যদি আমরা এখানে কন্ট্রোল সি দে, সরি কিউ টু কুইট, কিউ এ ক্লিক করলে কুইট হয়ে যাবে। আমরা যদি ম্যান সিডি দেই, আচ্ছা সিডির জন্য কোনো ম্যানুয়াল এন্টিটিস নাই, কারণ হচ্ছে সিডি তো একটাই কমান্ড, সিডির জন্য আলাদা কোনো ম্যানুয়াল নাই। আমরা যদি ম্যান এন ম্যাপ দেই, যদিও এটা আপনাদের এখন দরকার পড়বে না, দেখেন এখানে এন ম্যাপের সব ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল দেখাচ্ছে। এখান থেকে আমাদের এক্সট্রা করে অনলাইনে ঘাটাঘাটি করা দরকার পড়বে না। তারপরও এক্সপ্লেন শেলটা হচ্ছে বেস্ট, খুব সহজে ইয়ে করার জন্য। এখানে তো বারবার পড়ে পড়ে আপনি দেখতে পারবেন না, কিন্তু এক্সপ্লেন শেলে দেওয়া মাত্র ও সুন্দর এক্সপ্লেন করে দিতে পারবে। এছাড়া আমরা ইউজ করতে পারি এলএস ড্যাশ ড্যাশ হেল্প, এখানেও শর্টকাটে অত ডিটেলসে না বলে শর্টকাটে বলে দেয়, এটাও আমরা ইউজ করতে পারি। আমরা যে কোনো ক্ষেত্রে আগে হেল্প কমান্ডটাকে ইউজ করে নেব, তাহলে আমাদের জন্য
বুঝতে সুবিধা হয়। আমরা হচ্ছে আজকে কালি লিনাক্সেরই আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে ফাইল সিস্টেম নিয়ে আলোচনা থাকবে, ইউজার এবং প্রিভিলেজগুলো নিয়ে আলোচনা থাকবে। কালি লিনাক্স কীভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে কনফিগার করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা গত ভিডিওতে দেখাইছি। যদি ভিডিওটা না দেখে আসেন তাহলে অবশ্যই দেখে আসেন, আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো ভিডিওটা। আমরা এলএ কমান্ডটা গত দিনে দেখছিলাম, সিডি কমান্ড দেখছি, পিডাব্লিউডি কমান্ড দেখছি, এমকেডিআর কমান্ড দেখছি। তো এলএ দিলে আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে যদি আমরা শুধু এলএস দেই তাহলে এরকম কিছু লিস্টিং দেখায়, কিন্তু যদি আমরা ls-l দেই তাহলে আমার লিস্টিং সহ হিডেন কিছু ডিরেক্টরিও দেখায়। দেখেন এই ডিরেক্টরিগুলো কিন্তু আমার তখন শো করে নাই, কিন্তু আমরা এখন দেখতে পারতেছি এলএ দেওয়ার কারণে। তো এখানে দেখেন আমার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে সাদা আছে, আবার কিছু হচ্ছে নীল আছে। তো আবার এখানে আরেকটা বিষয় আছে যে এখানে ডি আছে, এখানে ফাঁকা আছে, এখানে আর ডাব্লিউ এক্স আছে, এখানে শুধু আর ডাব্লিউ আছে, এক্স নাই। এই জিনিসগুলো নিয়ে আমরা একটু বিস্তর আলোচনা করার চেষ্টা করব। তো খেয়াল করেন, আমার প্রথমে যদি ডি থাকে তাহলে এটাকে বোঝায় ডিরেক্টরি। ডিরেক্টরি জিনিসটা কি? ডিরেক্টরি মানে এই যে আমি যদি একটা ফোল্ডার, ডিরেক্টরি মানে ফোল্ডার সহজ কথায়। আমি যদি ডেস্কটপে ঢুকি, দেখেন এখানে ডেস্কটপ ডিরেক্টরির মধ্যে টেস্ট নামে আমার আরেকটা ডিরেক্টরি আছে। টেস্টের মধ্যে যদি ঢুকি, এখানে আছে 3টা ফাইল। তো এই টেস্ট পর্যন্ত আমার ডিরেক্টরি, তারপরে টেস্টের মধ্যে আছে 3টা ফাইল। এইটা হচ্ছে আমার এখানে বোঝাইছে। ডি দিয়ে বোঝাচ্ছে ডিরেক্টরি। দেখেন আমার হচ্ছে ডেস্কটপ ডি দিয়ে লেখা আছে, ডকুমেন্টস ডি দিয়ে লেখা আছে, ডাউনলোডস ডি লেখা আছে। আর যেগুলো ফাইল সেগুলো দেখেন হচ্ছে এগুলো হচ্ছে আমার একটা ফাইল, ভার্চুয়াল বক্সের ফাইল, তারপরে সুডো অ্যাজ অ্যাডমিন এটা একটা ফাইল, টেক্সট ফাইল হইতে পারে বা পিআইডি ফাইল, এটা এরকম দেখাচ্ছে। তো এইটার পরে আমরা বুঝলাম যে ডিরেক্টরি আর ফাইল ইন্ডিকেট করে কোন সাইন দ্বারা। এরপরে আসে r-w-x এই জন্য আমি একটু আমার নোটপ্যাডটা ওপেন করে দেখাই আপনাদের। এখানে দেখেন আমি কিছু জিনিস লিখে রাখছি। ফার্স্ট 3 লেটার ইউজার, সেকেন্ড 3 লেটার গ্রুপের জন্য, থার্ড 3 লেটার অল ইউজারের জন্য। এখন ইউজার, গ্রুপ, অল ইউজার এই জিনিসটা কি? এটা হচ্ছে আপনি ধরেন আপনার একটা কোম্পানি আছে সাপোজ, কিংবা আপনার পিসিতে 5 জন ইউজার আছে। আপনি হচ্ছে যখন ফাইলটা আপনি ওপেন করবেন, আপনার পিসিটা ওপেন করবেন, আপনি কিন্তু অল প্রিভিলেজ আপনার নিজের জন্য রাখবেন, যে আমি সব ফাইলের মধ্যে অ্যাক্সেস করতে পারবো, কে কি করতেছে সেটা সবকিছু দেখতে পারবো। আর গ্রুপটা কি? আপনি একা আপনার মেশিনটা হ্যান্ডেল করতে পারতেছেন না। সাপোজ আপনার একটা কোম্পানি আছে, তো কোম্পানিতে আপনি রুট ইউজার একজনই, তো রুট ইউজার একজন, কিন্তু আপনার পক্ষে পুরো কোম্পানি হ্যান্ডেল করা কিন্তু সম্ভব না। যার কারণে আপনি চাচ্ছেন যে আইটির কিছু মেম্বার রুটের মধ্যে থাকুক, কিন্তু আপনার মতো করে যাতে সবকিছু ইউজ না করতে পারে, সবকিছু ইউজ না করে সে আপনার মতোই কাজ করতে পারবে, কিন্তু তার নিজের নামে, তার নিজের মতো করে। যেরকম আমরা হচ্ছে এখন দেখেন কালি ইউজার হিসাবে আসি না? আমরা যদি এখানে দেই হু এম আই, আমরা যদি এখানে দেই কালি ইউজার হিসাবে, আমরা দেখেন /etc/শ্যাডো দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পারমিশন ডিনাইড। এখন যদি আমি এই কমান্ডটাই সুডো দিয়ে ইউজ করি, তাহলে দেখেন আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দেই পাসওয়ার্ড। দেখেন আমি কিন্তু এখন ফাইলটা রিড করতে পারতেছি। তো এইটা কেন ঘটলো? কারণ আমাকে রাখা হয়েছে সুডোর গ্রুপে। আমরা এটা দেখব কিভাবে আমাকে সুডোর গ্রুপে রাখা হয়েছে। আমাকে রাখা হয়েছে রুটের গ্রুপে থাইকা আমি রুটের মতো কাজ করতে পারবো, কিন্তু আমাকে তার আগে একটা সুডো ইউজ করতে হবে। সুডো ইউজ করে দেন আমি রুটের পারমিশনটা নিয়ে রুটের মতো করে কাজ করতে পারবো। তো এই জন্য একটা অর্গানাইজেশনে সবসময় আপনার ইউজার থাকে। আমরা এখানে ইউজার হিসাবে কি হিসাবে আসি? কালি হিসাবে আসি। এবং কার গ্রুপে আসি? রুটের গ্রুপে আসি। আমরা কিন্তু রুট ইউজার হিসাবে নাই, আমরা কালি হিসাবে আসি, রুটের গ্রুপে আসি। এরকম আপনার অর্গানাইজেশনে ধরেন 5টা ডিপার্টমেন্ট আছে, ধরেন সেলস ডিপার্টমেন্ট আছে, কমিউনিকেশন ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, এরকম 5টা ডিপার্টমেন্ট আছে। এখন 5টা ডিপার্টমেন্টকে কিন্তু আপনি আপনার রুটের অ্যাক্সেস দিয়ে রাখবেন না। 5টা ডিপার্টমেন্টে সেলসের কাজের জন্য যতটুকু লাগবে, বা একজন ডেভেলপার আছে সাপোজ, আপনি ডেভেলপিং করার জন্য কি লাগবে? সাবলাইন টেক্সট লাগতে পারে, বা কোড ব্লক লাগতে পারে, কিংবা পাইথনের তার পারমিশন লাগতে পারে, ব্যাশের পারমিশন লাগতে পারে। তো আপনি এইভাবে স্পেসিফিকভাবে ওই ডিপার্টমেন্টকে শুধু
এই স্পেসিফিক কিছু জিনিসের পারমিশন দিয়ে রাখবেন। এইটা হচ্ছে মানে ইউজারদের প্রিভিলেজ কতটুকু আপনি কতটুকু পর্যন্ত দিচ্ছেন, এইটা হচ্ছে আপনি মেনটেন করতেছেন। কিন্তু আপনার গ্রুপেও তো আপনি একা তো আর সবগুলো ডিপার্টমেন্ট একসাথে ম্যানেজ করতে পারবেন না। তার জন্য করে কি, এই রুট বা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে যারা থাকে, উইন্ডোজে দেখবেন ইউজার অ্যাড করা যায়। তো উইন্ডোজে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর একজন ইউজার আর নর্মাল ইউজার অ্যাড করা যায়। তো এখানেও সেম, আপনি রুট বা অ্যাডমিনিস্ট্রেটর, আপনার আন্ডারে আরও 5 জনকে আপনি রাখছেন যে আপনার কোম্পানির বাকি ডিপার্টমেন্টগুলোকে হ্যান্ডেল করবে। এই যে কোম্পানির বাকি ডিপার্টমেন্টগুলো হ্যান্ডেল করার জন্য তার সুডো প্রিভিলেজ দেয়া আছে, সে সুডো প্রিভিলেজ নিয়ে দেন কাজ করতেছে। তো আমরা এখন দেখি ls-l এ দেওয়ার পরে এখানে আমার ফাইলের পারমিশন আমি কাকে কতটুকু পর্যন্ত দিয়ে রাখবো, এটা আমরা এই জিনিসগুলা দিয়ে দিয়ে রাখি। যেমন এই যে দেখেন প্রথমটাতে আছে কি RWX, আর তে কি রিড, W মানে রাইট, X মানে এক্সিকিউশন। এখন যদি আপনি আমাকে রুটের সুডো দিয়ে আমি ইউজ করতে পারবো, সুডো ইউজ করতে পারতেছি, কিন্তু ওখানে ধরেন আমি এক্সিকিউশন পারমিশন আমাকে দিয়ে রাখছেন, আমি এক্সিকিউট করতে পারবো, যে কোনো স্ক্রিপ্ট আমি এক্সিকিউট করতে পারবো। তখন আমি কি করব, আমি যদি কোনো ম্যালওয়্যার এক্সিকিউট করে দেই এখানে, তাহলে তো আমার পুরো সার্ভারটাই ক্র্যাশ করে যাবে। আমি যদি কোনো একটা রিভার্স শেল এখানে রাখা দেই, তাহলে তো আমি যে কোনো জায়গা থেকে আমি এটা অ্যাক্সেস করতে পারতেছি। ধরেন আমার অফিস আওয়ার শেষ, আমি বাসায় বসে বসে আমি দেখতেছি পিসিতে কি কাজ করতেছেন আপনি। তো এই জিনিসটাকে মেনটেন করার জন্য আমরা কিছু স্পেসিফিক পারমিশন দিয়ে দেই, যে এই ইউজার সাপোজ রহিম শুধুমাত্র এই ফাইলটা রিড করতে পারবে, কিংবা রহিম মাইক্রোসফট ওয়ার্ডের একটা কাজ সে শুধুমাত্র এখানে রাইট করতে পারবে, কিন্তু কোনো ধরনের এক্সিকিউট করতে পারবে না। এরকম আমরা দিয়ে রাখি যে একটা পিডিএফ ফাইল আছে, সে শুধুমাত্র ওই পিডিএফ ফাইলটাকে পড়তে পারবে, কোনো এর মধ্যে ভিতরে কোনো কিছু কোড এক্সিকিউট করতে পারবে না, এর মধ্যে কোড কোনো কিছু ইনপুট করতে পারবে না, সে শুধু পড়তেই পারবে। আবার একজনের দরকার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাক্সেস, তাকে আমি কি দেব, রিড এবং রাইট পারমিশন দেব, কিন্তু এক্সিকিউট করা পারমিশন দেব না, কারণ সে যদি পাইথন স্ক্রিপ্ট বানায় নিয়ে আমার মেশিনে কোনো ধরনের ক্ষতি করে দেয়। তো এজ এ পেনিট্রেশন টেস্টার আমরা যখন কোনো মেশিনে অ্যাক্সেস নেব, তখন আমরা এই জিনিসগুলোকে খুব ভালো মতো আইডেন্টিফাই করব, যে এখানে কোন জিনিসটাকে পারমিশন দেওয়া আছে কতটুকু পর্যন্ত। যদি আমরা দেখি যে কোনো একটা ফাইলে ভুলবশত কেউ এক্সিকিউশন পারমিশন দিয়ে রাখছে, তাহলে অবশ্যই আমরা সেখানে রিভার্স শেল করার চেষ্টা করি, রিভার্স শেল করে আমরা রুট পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। তো এইটা আমরা এক্সপ্লেন করি এখন। দেখেন RWX মানে রিড রাইট এক্সিকিউশন, তারপরের পোর্শনে আছে R-X, তার মানে এখানে রিড আর এক্সিকিউশন পারমিশন দেওয়া আছে। থার্ড পোর্শনও তাই। এই যে ধরেন এইটা এখানে কি দেওয়া আছে, রিড রাইট এক্সিকিউশন, রিড রাইট এক্সিকিউশন গ্রুপের জন্য দেওয়া আছে, এবং রিড আর এক্সিকিউশন আদার ইউজার্সের জন্য দেওয়া আছে। তো প্রথমটা হচ্ছে ইউজারকে এই যে দেখেন দেখাচ্ছে কালি, এখানে এই ফাইলটা ইউজারকে কালি, সে কি করতে পারবে, রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউশন করতে পারবে। তার গ্রুপ যেটা আছে, কালি কোন গ্রুপে আছে, রুটের গ্রুপে আছে। আমরা দেখবো কিভাবে রুটের গ্রুপে আছে। আচ্ছা আমরা একটু দেখে আসি কালি কিভাবে রুটের গ্রুপে আছে। আমরা এটা দেখতে পারি গ্র্যাপ, তারপরে আমি এখানে দিলাম সুডো, মানে আমরা তো এটা সুডো গ্রুপ, সুডো পারমিশন কার কার আছে এটা যদি আমরা দেখি, cat/etc/গ্রুপ, আমি কোন গ্রুপে আছি। আচ্ছা আমার রুটের গ্রুপে, আমার সুডো গ্রুপে দেখেন কে কে আছে, এই সবগুলা জিনিস আছে, এই সবাই হচ্ছে আমার রুটের গ্রুপে আছে, সবাই সুডো ইউজ করে এই কাজগুলো করতে পারবে। দেখেন কালিও আছে এখান থেকে, তার মানে এরা সবাই কিন্তু এই সুডো পারমিশন দেয়া আছে, তারা এই কাজগুলো সুডো দিয়ে করতে পারবে। তার মানে আমার এই যে গ্রুপটা আমি দেখালাম Ctrl+L দেখেন ক্যাশের গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউশন পারমিশন দেওয়া আছে। তার মানে এই সুডো গ্রুপের মধ্যে যারা আছে তারা সবাই এটাকে রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউশন করতে পারবে। কিন্তু এই গ্রুপের বাইরে, এই রুট গ্রুপের বাইরে যারা আছে অন্যান্য ইউজার, আপনার পিসিতে আমি বলছি 5 জন ইউজার আছে, 5 জনের মধ্যে আপনার গ্রুপে আছে 3 জন, আপনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, আপনার গ্রুপে রেখে দিয়েছেন 3 জন, রহিম, করিম, জসিম। তো এই 3 জনকে আপনি হচ্ছে আপনার গ্রুপে রাখছেন, সে এই গ্রুপে থাকা অবস্থায় রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউশন করতে পারবে এই ডিরেক্টরিটাতে। এবং অন্যান্য ইউজার যারা আছে, ধরেন হচ্ছে আমি একজন ইউজার আছি শিমুল, আর একজন ইউজার হচ্ছে আমার নামে দিলাম মোসাব্বির। তো শিমুল আর মোসাব্বির কি করবে, এখান থেকে শুধুমাত্র রিড করতে পারবে এবং এক্সিকিউশন করতে পারবে, কিন্তু কোনো ধরনের রাইট করতে পারবে না, এই ডিরেক্টরিতে কোনো কিছু রাখতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, এরকম একটা ব্যাপার, সে কোনো কিছু রাইট করতে পারবে না এখানে। এইটা হচ্ছে আমার
এই তিনটা জিনিসের ব্যাপার। তো এটা আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই বুঝবেন, এটা কিন্তু অনেক প্যাচালো একটা জিনিস। কমেন্টে বলবেন বা আমাদের ফেসবুক গ্রুপে যদি বুঝতে অসুবিধা হয় আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করে দিবেন, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। অলরেডি আমাদের গ্রুপে যারা পোস্ট করতেছে তাদেরকে আমরা লাইভে নিয়ে এসে হেল্প করার চেষ্টা করতেছি। দেখেন আমরা প্রথম গ্রুপটা হচ্ছে ইউজারের জন্য, ইউজারকে আমরা এখানে দেখতে পারতেছি কালির জন্য রিড রাইট এক্সিকিউশন। আমরা যদি পরে আর একটা জিনিসে যাই, দেখেন এখানে এটা কি একটা ফাইল ডট ফেস, এখন আর ডাব্লিউ ড্যাশ, তার মানে আমরা রিড আর রাইট করতে পারবো, কালি ইউজার রিড আর রাইট করতে পারবে। দেন কালি ইউজার যে গ্রুপে আছে সেই গ্রুপের লোকজন শুধুমাত্র রিড করতে পারবে, আর কিছুই করতে পারবে না। তার মানে আপনার গ্রুপে যে রহিম করিম জসিম ছিল তারা শুধুমাত্র রিড করতে পারবে, তাদেরকে আর কোনো পারমিশন দেওয়া হয় নাই তারা। আর আপনি কালি ইউজার হিসাবে আপনাকে রিড আর রাইটের পারমিশন দেওয়া হয়েছে, এক্সিকিউশনের পারমিশন দেওয়া হয় নাই। এবং আপনার পিসিতে অন্য যে আরো দুইজন ইউজার আছে তারা শুধুমাত্র এখান থেকে রিড করতে পারবে। তো এইটাই। এখন এখানে এল দেখেন আরেকটা নতুন জিনিস আছে, এল মানে লিঙ্ক। তো ফেস ডট আইকন এটা হচ্ছে লিঙ্ক করতেছে এইটার সাথে, আমরা এইগুলা নিয়ে আলোচনা করব না, বিস্তারিত আলোচনা করব না। এখানে এল মানে লিঙ্ক বোঝায়, এটা আমরা মাথার মধ্যে রেখে দেয় আপাতত। তারপরে দেখেন এই ফাইলটার জন্য কালির শুধুমাত্র রিড আর রাইট পারমিশন আছে এই ফাইলটার জন্য, কিন্তু বাকি আমার গ্রুপ মেম্বারদের জন্য কোনো ধরনের পারমিশন নাই, আদার ইউজারের জন্য কোনো ধরনের পারমিশন নাই। তার মানে যদি আমরা অন্য একটা ইউজার এখানে ক্রিয়েট করি তাহলে আমরা এই ফাইলটা দেখতে পারবো না। আমরা একটু মাথায় রাখেন, একটা ইউজার ক্রিয়েট করব, দেন দেখবেন যে এই জিনিসটা আমরা দেখতে পারতেছি না, রিডও করতে পারবো না, দেখতেও পারবো না, রাইটও করতে পারবো না, এক্সিকিউশনও করতে পারবো না। তো এখানে দেখেন রুটের আরেকটা ডিরেক্টরি আছে, রুটের এখানে কি আছে, রুট হিসাবে ও কি করছে, রিড রাইট এক্সিকিউশন পারমিশন দিয়ে রাখছে। রুট নিজে এটা রিড রাইট এক্সিকিউশন করতে পারবে, ওর গ্রুপে যারা আছে তারা রিড এবং এক্সিকিউশন করতে পারবে, আদার ইউজার যারা আছে তারা হচ্ছে রিড আর এক্সিকিউশন করতে পারবে। তো এটা হচ্ছে ফাইলের পারমিশন। এখন এই পারমিশনগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ধরেন আমাকে হচ্ছে আমি যদি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, সাপোজ ইকো, এটাকে যদি আমি হচ্ছে রেখে দেই hello ডট টিএক্সটি নামে একটা ফাইলে, তাহলে দেখেন আমরা যদি এখন ls ড্যাশ এল এ দেই, hello ডট টিএক্সটিটা কোথায় আছে, এই যে দেখেন hello ডট টিএক্সটি আছে। এখন দেখেন কি হয়েছে, কালি হিসাবে আমি এখানে রিড আর রাইট করতে পারবো, এক্সিকিউশন করতে পারবো না কালি ইউজার হিসাবে। আমার গ্রুপে যারা আছে তারাও রিড আর রাইট করতে পারবে কিন্তু কোনো ধরনের এক্সিকিউশন করতে পারবে না। রিড আর যারা অন্যান্য ইউজার আছে তারা শুধুমাত্র এটাকে রিড করতে পারবে, রাইটও করতে পারবে না, এক্সিকিউশনও করতে পারবে না। এখন রাইট বলতে কি বোঝায়, ধরেন ন্যানো দিয়ে যদি hello ডট টিএক্সটিটা ওপেন করি, hello ডট টিএক্সটি দেখেন এখানে হ্যালো আছে, আমি কালি ইউজার হিসাবে এখানে আরো কিছু অ্যাড করতে পারতেছি, হ্যালো ওয়ার্ল্ড আমি লিখতে পারতেছি, কন্ট্রোল এক্স ওয়াই এন্টার, আমি দেখেন লিখতে পারলাম এখানে। কিন্তু যদি এটা অন্য কোনো ইউজার হয় সে কিন্তু এখান থেকে লিখতে পারবে না, সে শুধু পড়তেই পারবে আর এখানে কি লেখা আছে। আর যারা আমার গ্রুপ মেম্বার আছে তারা এখানে রিডও করতে পারবে, রাইটও করতে পারবে। এখন এই পারমিশনটা চেঞ্জ করা যায়, কিভাবে চেঞ্জ করা যায়, আমি একজন কালি ইউজার, আমি চাচ্ছি যে আমার এখানে এক্সিকিউশন পারমিশন থাক। তো এইটার জন্য আমরা যেটা করি সিএইচ মোড ইউজ করি, সিএইচ মোড মানে চেঞ্জ মোড প্লাস এক্স, ওখানে আমার কি ছিল, রিড আর রাইট ছিল, আমরা চাচ্ছি যে এখানে এক্সিকিউশন পারমিশন আসুক, প্লাস দিয়ে আমরা যদি রিড পারমিশন চাই তাহলে আর দেব, আমরা যদি রাইট পারমিশন চাই তাহলে ডাব্লিউ দেব, আমরা যদি এক্সিকিউশন পারমিশন চাই তাহলে আমরা এক্স দেব। তাহলে দেখেন এখন যদি আমরা hello ডট টিএক্সটি লিখি, তাহলে আমরা যদি এখন ls ড্যাশ এল এ দেই, এখন আমরা hello ডট টিএক্সটি কে একটু খুঁজে বের করি, এই যে hello ডট টিএক্সটি দেখেন কালার চেঞ্জ হয়েছে, প্লাস এখানে আমার এক্সিকিউশন এক্স চলে আসে ফাঁকা জায়গার জায়গায়। আমার গ্রুপ মেম্বারদের জন্য কিন্তু এখন এক্স চলে আসছে, কিন্তু আমার আদার ইউজারের জন্য রিড আর এক্সিকিউশন পারমিশন আছে, রাইট করার কোনো ধরনের পারমিশন নাই। তো এইটা আমরা দুইটা সিস্টেমে করতে পারি, এটা আমরা যখন হচ্ছে কোনো এক জায়গায় রিড বা এক্সিকিউশন করার পারমিশন পেয়ে যাব, বা আমরা যখন রাইট করার পারমিশন পেয়ে যাব, ধরেন আমার যদি এখানে রাইট করার পারমিশন না থাকে, যেরকম অন্যান্য ইউজার হিসাবে এখানে কিন্তু রাইট করার পারমিশন নাই, তাহলে আমি কিন্তু এক্সিকিউশন করে আসলে আমার কোনো লাভ হচ্ছে না, টিএক্সটি ফাইল আমি এক্সিকিউশন করে কি করব। কিন্তু যদি রাইট করার পারমিশন থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে একটা রিভার্স শেল ঢুকাই দিতাম এই ফাইলের মধ্যে রিভার্স শেল ঢুকায় নিয়ে আমি আমার মেশিন থেকে লিসেন করতাম, লিসেন করে আমি এই মেশিনটা
প্রক্টর করতাম, মানে মনিটর করতাম অল টাইম, বা এই মেশিনের ভিতরে যা যা করা সম্ভব আমি সেই কাজটা করতে পারতাম, যেটা কালি ইউজার কিন্তু করতে পারবে। এখানে যদি এটাকে হ্যালো ডট এসএস শেল বানায় দেয়, শেল বানায় কিন্তু সে কিন্তু এক্সিকিউট করতে পারবে এখন। তো এটাকে আমরা আরেকটা সিস্টেমে করতে পারি পারমিশনের। দেখেন আমরা যদি এইটা দেই সিএইচ মোড প্লাস RWX সব ধরনের পারমিশন দিয়ে দেই hello.txt তাহলেও কিন্তু সে পারমিশনটা নিয়ে নিবে। এখন যদি আমরা hello.txtটাকে দেখি, এই যে দেখেন আমার পারমিশনটা কিন্তু সেমই আছে, নিয়ে নিচ্ছে। এখন যদি আমরা সবগুলাই চেঞ্জ করতে চাই, সবগুলাই অল ইউজারও যদি আমরা রাইট করতে পারে এই পারমিশনটা দিয়ে দেই এখন, তাহলে আমরা কি করতে পারি সিএইচ মোড 777 ইউজ করি, 777 hello.txt এটা আমরা নাম্বার দিয়েও করতে পারি। এখন যদি আমরা যাই ls-la তাহলে দেখেন hello.txt আমার এখন সবাই রিড রাইট এক্সিকিউশন পারমিশন পাইছে এই ফাইলটার মধ্যে। তো এটা কখনোই সিকিউরিটি প্র্যাকটিস না। আমরা হচ্ছে যখন পেনিট্রেশন টেস্ট করব বা পেনিট্রেশন টেস্ট করি তখন আমরা এই ধরনের জুসি ফাইলগুলাই খুঁজে বের করার চেষ্টা করি, যেখানে আমার রিড রাইট এক্সিকিউশন পারমিশন আছে, যে ফাইল থেকে আমি রিভার্স করতে পারবো, রিভার্স শেল বের করতে পারবো। এই ধরনের জুসি ইনফরমেশনগুলো আমরা বের করার চেষ্টা করি। এখানে আমরা একটা নতুন জিনিস অ্যাড করলাম 777। এই 777টা কই থেকে আসলো? 777টা আসলে হচ্ছে আমরা রিডের জন্য ইউজ করি। এই যে এখানে দেখেন 7, এই ফাইলটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। এখানে দেখেন 7 এর জন্য কি আছে RWX, তারপরে এই যে দেখেন আর এর জন্য আমার ভ্যালু কত 4, W এর জন্য ভ্যালু কত, রাইটের জন্য ভ্যালু কত 2, আর X এর জন্য ভ্যালু কত 1। তো এইটা থেকেই মেইনলি হচ্ছে আমরা 777 দিছি। এখন আমি যদি 777 দিছি, তার মানে আমার প্রথম 7 এর জন্য রিড রাইট এক্সিকিউশন পাইছে আমি যে ইউজার সেই ইউজার। সেকেন্ড 7 এর জন্য আমার গ্রুপ রিড রাইট এক্সিকিউশন পাইছে, পারমিশন পাইছে। থার্ড পোর্শনের জন্য, থার্ড 7 এর জন্য আমার অল ইউজার RWX পাইছে। তো এখন যদি আমরা এখানে 777 এর জায়গায় আমরা যদি 6 ইউজ করতাম, 6 মানে আমি ইউজারের জন্য রিড আর রাইট পারমিশন দিতাম, 7 মানে আমার গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউশন পারমিশন দিতাম, এবং পরের 7 এর জন্য আমার অল ইউজারের জন্য রিড রাইট এক্সিকিউশন পারমিশন দিতাম। আমি যদি এখানে 5 ইউজ করতাম, তার মানে কি বোঝাচ্ছে আমার জন্য, আমার ইউজারের জন্য রিড আর রাইট এক্সিকিউশন পারমিশন দিয়ে রাখছি 7। এই 7 এর জন্য আমরা রিড রাইট এক্সিকিউশন গ্রুপের জন্য, আমার গ্রুপ মেম্বারের জন্য আমি রিড রাইট এক্সিকিউশন পারমিশন দিয়ে রাখছি। অ্যান্ড এই যে 5 এর জন্য আমরা রিড আর এক্সিকিউশন পারমিশন দিয়ে রাখছি কাকে, অল ইউজারের জন্য। তো আমরা ভ্যালুগুলো মনে রাখবো যে আর এর ভ্যালু হচ্ছে 4, W এর ভ্যালু হচ্ছে 2 অ্যান্ড X এর ভ্যালু হচ্ছে 1। এটা হিসাব করে আমরা যখন কোনো জায়গায় আমরা যেরকম SSH ফাইলে আমরা যখন SSH আর 0 মানে কোনো পারমিশন নাই, আমরা যখন SSH ফাইলের RS এ কি পাই তখন আমরা সেখানে 600 পারমিশন দেই। তো 600 পারমিশন মানে কি, 600 পারমিশন মানে আমার ইউজার, আমি যে ইউজার সেটা হচ্ছে রিড আর রাইট করতে পারবে, বাকি কারোর জন্য কোনো পারমিশন নাই। যে মেশিনে অ্যাক্সেস নেব সেই মেশিনের জন্য আমার হচ্ছে এই দেওয়া হয়। তারপর আমরা যখন ট্রাইহ্যাকমি রুমে শিফট করব, মুভ করব, তখন আমরা এই জিনিসগুলো বুঝবো। আপনারা জাস্ট এখন বেসিকটা ক্লিয়ার করে নেন, আমরা এগুলো ডিপ পড়াশোনা করবো, আরও ডিপে যাব, সমস্যা নাই। আপনারা জাস্ট আমার আজকের লেকচারটা আপনারা বোঝার চেষ্টা করেন। এখন আমরা এখানে দেখি, আমি তো ইউজার করতেছি, তো আমরা এখন একটা ইউজার অ্যাড করে দেখি, সুডো অ্যাড ইউজার। আমরা অ্যাড ইউজার করি, ধরেন শিমুল নামে আমি একটা ইউজার অ্যাড করব। এখানে দেখেন সুডো দেওয়ার কারণে আমার এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম PASSWORD। তো এখন দেখেন অ্যাডিং গ্রুপ, দেখেন আমাকে নিউ গ্রুপে অ্যাড করছে, অ্যাডিং ইউজার শিমুল আমাকে শিমুল হিসাবে অ্যাড করলো, ইউআইডি জেনারেট করলো 1000 হিসাবে, অ্যাডিং নিউ গ্রুপে অ্যাড করলো 1001-এ, এবং অ্যাডিং নিউ ইউজার শিমুল আমাকে শিমুল হিসাবে, তারপরে আমার একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে হোমের মধ্যে শিমুল নামে। তারপরে ইটিসি ফাইলস, কপিং ফাইলস ফ্রম স্কেল, এটা। এখন আমরা হচ্ছে এখানে নিউ পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ডটা কি হবে PASSWORD। আমি এখানে দেখেন এটা কিন্তু কালির পাসওয়ার্ড ছিল, আপনাদের মেশিনে কালির যে পাসওয়ার্ডটা কালি দিয়ে যদি ঢুকে থাকেন কালি, দেন যদি পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন যেটা পাসওয়ার্ড চেঞ্জ করছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। আর এখানে আমি ইউজ করতেছি কি PASSWORD পাসওয়ার্ড, এবং আবার ইউজ করতে বলতেছি PASSWORD পাসওয়ার্ড।
তো এটা দেওয়ার পরে দেখেন এখানে ফুল নেম দিতে বলতেছে। ফুল নেম কেন দিতে বলতেছে? আমার যখন কোম্পানিতে আমি কোনো নতুন ইউজার এন্ট্রি করাবো তার ডিসক্রিপশন যাতে আমার প্রপারভাবে থাকে সেজন্য আমি এখানে কিছুই দিলাম না। এন্টার দিলাম, রুম নাম্বার এন্টার দিলাম, ওয়ার্ক ফোন নাম্বার এন্টার দিলাম, হোম ফোন নাম্বার এন্টার, আদার এন্টার, এগুলো আমি কোনো কিছুই রাখলাম না। তারপরে আমি দিয়ে দিলাম ইয়েস। এখন দেখেন আমার ইউজার একটা ক্রিয়েট হয়ে গেছে আমার এই মেশিনে কালি লিনাক্সের মধ্যে। তো এখন আমি ওই ইউজারে সুইচ করি এসইউ। আচ্ছা, এটা আমরা দেখতে পারি কিভাবে, ক্যাট /etc/5wd আমার রুট ইউজার, দেন লাস্টে গিয়ে আমার একটা কালি ইউজার যার ইউআইডি হচ্ছে 1000, গ্রুপ আইডি হচ্ছে 1000, এবং শিমুল ইউজার যার ইউআইডি 1000, জিআইডি হচ্ছে 1001। এখন আমরা চলে যাই আমার সেই শিমুলের মধ্যে, SUSHMUL শিমুল। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম PASSWORD, যে পাসওয়ার্ডটা আমি সেট করছি। ঢুকলাম, ঢোকার পরে দেখেন আমি এখন আর কালির মধ্যে নাই, আমি চলে আসছি এখন শিমুল। দেখছেন, আমি এখন যদি হু এম আই দেই তাহলে দেখেন আমি শিমুল। তো আমি আমার ইউজারে আসার পরে এখন যদি আমরা চলেন দেখি ক্যাট করে /etc/5wd, তাহলে দেখেন এখানে আমার সেম যে ইনফরমেশনগুলো দেখাইছে, আমি এখানে শিমুল হিসাবে অ্যাড হয়েছি সেটা আমাকে দেখাইছে। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা আছে ব্যাশ শেলে, এটা ব্যাশ শেল হিসাবে ইউজ করতেছি। আর কালি কিন্তু ZSH শেল, আমরা শেল সম্পর্কে আরো বিস্তর আলোচনা করব, প্যারা নাই। এটাও কিন্তু ZSH শেল রুটের জন্য। এখন এটা অ্যাড করলাম। এখন আমরা যদি ls-la দেই, দেখেন এখানে বলতেছে পারমিশন ডিনাইড হওয়ার কারণ কি, আমরা কালি ইউজারের মধ্যে আছি। কালি ইউজারের গুলা আমরা দেখছিলাম, এখানে শুধুমাত্র যে ডিরেক্টরি কালির যে ডিরেক্টরি মেইন ডিরেক্টরিটা ছিল এখানে শুধুমাত্র কালির জন্য পারমিশন ছিল, বাকি সবগুলা ড্যাশ 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 করে ছিল, রিড রাইট এক্সিকিউশন কোনো পারমিশন ছিল না। কিন্তু আমরা যদি সিডি দিয়ে ব্যাকে আসি, আমরা এখন হোম ডিরেক্টরিতে আছি, হোম ডিরেক্টরিতে যদি আমরা ls-la দেই তাহলে দেখেন আমরা শুধুমাত্র দেখতে পারতেছি, শুধুমাত্র এই ইউজারগুলোকে দেখতে পারতেছি। তো দেখেন আমার এই কালির মধ্যে ওই যে যেটা বললাম, এই কালির মধ্যে কিন্তু RWX কালির নিজস্ব পারমিশন ছিল, RWX বাকি কারোর কোনো পারমিশন নাই, যার কারণে আমি কিন্তু শিমুল ইউজার থেকে কালির ভিতরে কি আছে এটা দেখতেই পারলাম না। সেম আমি যদি কালি থেকে দেখেন এই ইউজারের পারমিশন কি আছে, তার কোনো গ্রুপ কেউ কিছু দেখতে পারবে না, কিছুই দেখতে পারবে না। তো আমি শিমুল ইউজারের থেকে কিন্তু এই জিনিসগুলো দেখতে পারছি শিমুল ইউজারের মধ্যে থাকা। কিন্তু আমি যদি কালিতে ঢুকি, কালিতে ঢুকে যদি শিমুলের ডিরেক্টরিতে যাই, এখন যদি আমি শিমুলের ডিরেক্টরিতে যাই, দেখেন শিমুলের ডিরেক্টরিতে যাই, ls দেই, তো আমি এখানে আমার কোনো ফাইল নাই জন্য আমি দেখতে পারতেছি না, হিডেন কিছু জিনিস আছে। তো এটা কিন্তু আমি দেখতে পারতেছি, কিন্তু এখানে দেখেন আমার এর জন্য পারমিশন দেওয়া আছে কি, রিড রাইট এক্সিকিউশন, কার জন্য, শুধুমাত্র শিমুলের জন্য, বাকিগুলো কিন্তু আমার কারোর জন্য কোনো পারমিশন দেওয়া নাই। যার কারণে আমরা যদি কালির মধ্যে ঢুকি, কালির মধ্যে ঢুকে কিন্তু শিমুলের মধ্যেকার এই ফাইলগুলো আমরা দেখতে পারবো না, এটা শুধু শিমুলই দেখতে পারবে। আর কে দেখতে পারবে? রুট দেখতে পারবে, যেহেতু রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের। আর কে দেখতে পারবে? রুট দেখতে পারবে। দেখেন রুটের রিড রাইট এক্সিকিউশন সব ধরনের পারমিশন আছে, সে চাইলে এখান থেকে কোনো কিছু ডিলিট করতে পারবে, সে চাইলে এখান থেকে এক্সিকিউট করতে পারবে। শুধুমাত্র শিমুল আর রুটের পারমিশন আছে, বাকি কারোর পারমিশন নাই। তাহলে আমরা কালিতে ঢুকলে কিন্তু এই জিনিসগুলো আর দেখতে পারবো না। এখান থেকে আমরা আরেকটা জিনিস, যে জিনিসটা দেখার জন্য আমি হচ্ছে ইউজার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে cat/etc শ্যাডো ফাইলটা আমরা পড়বো। শ্যাডো ফাইলটা কি? শ্যাডো ফাইলের মধ্যে মেইনলি আমার হচ্ছে ইউজারের পাসওয়ার্ডের হ্যাশ স্টোর করা থাকে। তো এটা খুবই সেন্সিটিভ একটা ফাইল। তো সেন্সিটিভ ফাইলগুলো আমরা নর্মাল ইউজার থেকে নর্মালি পড়তে পারবো না, খুব স্বাভাবিক জিনিস। পারমিশন ডিনাইড, এটা শুধুমাত্র রুটের পারমিশন আছে। আমি যদি ls-la/etc/shadow দেই, তাহলে দেখেন এখানে শুধুমাত্র রুট রিড আর রাইট করতে পারবে, বাকি আরেকজন গ্রুপ মেম্বার রিড করতে পারবে, যেটা আমরা কালিতে দেখছিলাম। কিন্তু বাকি ইউজার মানে আমার শিমুল ইউজার, অন্যান্য ইউজার তারা কিছুই করতে পারবে না, তো আমরা কালি থেকে কিন্তু সুডো পারমিশন দিয়ে দেখছিলাম যে এখানে আমরা ঢুকতে পারতেছি। তো এখন আমরা দেখি সুডো দিয়ে আমরা ঢুকতে পারি কিনা শিমুল থেকে। সুডো cat/etc/shadow পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দেই PASSWORD পাসওয়ার্ড, এন্টার। দেখেন শিমুল ইজ নট ইন দ্য sudoers ফাইল, শিমুল সুডোয়ার্স ফাইলের মধ্যে নাই। তার মানে শিমুল সুডো হিসাবেও এই ফাইলটা দেখতে পারতেছে না, কারণ শিমুলের পারমিশন নাই, সে এখানে একদম জিরো হয়ে আছে। এখন তাহলে আমরা এই সুডোয়ার্স ফাইলটা একটু দেখে আসি। আমরা হচ্ছে আবার কালিতে ঢুকে যাই, সুডো কালি,
এসইউ কালি, পাসওয়ার্ডটা কি, আমার কালির জন্য পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, এন্টার, পাসওয়ার্ড দিয়ে আমরা কালির মধ্যে ঢুকে পড়লাম। এখন দেখেন আমি শিমুল ডিরেক্টরিতে আছি, শিমুল ডিরেক্টরিতে যদি আমি এখানে দেখি, দেখেন পারমিশন ডিনাইড, কালি হিসাবেও আমার পারমিশন ডিনাইড এখানে। তো আমরা চলে যাই হচ্ছে সিডি দিয়ে কালির মধ্যে চলে যাই, হোম/কালি, এন্টার। আমরা এখন কালির মধ্যে আছি, ls-la, দেখেন এখন আমি ফাইলগুলো দেখতে পারতেছি। এখন দেখে আসি হচ্ছে সুডোয়ার্স ফাইলটা আসলে কি, cat/etc, এন্টার, পারমিশন ডিনাইড, এখানে আমাকে সুডো ইউজ করতে হবে। ওকে, এখানে দেখেন ইউজার প্রিভিলেজের কিছু জিনিস দেয়া আছে, ইউজার প্রিভিলেজ স্পেসিফিকেশন। তো রুটের জন্য দেখেন, রুটের জন্য অল পারমিশন দেওয়া আছে, অল পারমিশন, এবং এখানে একটা সুডো গ্রুপ আছে, যার সুডো ইউজ করলে সে রুটের মতো করে অল পারমিশন পাবে। দেখেন পার্সেন্টেজ সুডো দিয়ে এটা বুঝাইছে, কিন্তু আমার শিমুল কিন্তু এখানে নাই, শিমুল ইউজার এখানে নাই। শিমুলকে যদি আমি এইভাবে অ্যাড করে দেই এই সুডোয়ার্স গ্রুপের মধ্যে, তাহলে কিন্তু শিমুলও সুডো দিয়ে যে কাজ করা যায় সেই কাজ সে কিন্তু করতে পারবে, তার মানে সে কিন্তু রুটের ডিরেক্টরিতে চলে যাবে। তো এটা আমরা এডিট করা এখন দেখাচ্ছি না, আচ্ছা দেখাবো শেষের দিকে। তো এইটা হচ্ছে মেইনলি আমরা দেখছিলাম যে কালি হচ্ছে আমার সুডো গ্রুপের মধ্যে আছে, যার কারণে কিন্তু আমরা সুডো হিসাবে রুটের যে কাজগুলো করা যায় সেই কাজগুলো কিন্তু করতে পারতেছি। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে সুডো অল পারমিশন থাকবে, সুডো দিয়ে করতে পারবে, কিন্তু অল এই জায়গাটায় আমরা একটা ফাইল, ধরেন একটা ডেভেলপার আছে আমার টিমে, তাকে আমি শুধু পাইথন ইউজের সুযোগ দেব, তো আমি এখানে শুধুমাত্র সেই বাইনারিটা দিয়ে দেবো পাইথন। তো চলেন আমরা হচ্ছে শিমুলকে আমরা সুডোয়ার্স ফাইলের মধ্যে যদি অ্যাড করতে চাই, সুডো nano/etc/sudoers চলে আসছে। দেখেন আমি যদি হচ্ছে একদম নিচের দিকে চলে যাই, আচ্ছা আপনারা ন্যানো ইউজ করেন না, আপনারা ইউজ করবেন হচ্ছে মাউস প্যাড, ইউজার ফ্রেন্ডলি বিগিনারদের জন্য। সুডো mousepad/etc/sudoers, সরি sudoers, stc হয়ে গেছে, সরি এখানে etc sudoers, আমি ট্যাব চাপ দিলে চলে আসবে, ইন্টার। তো দেখেন আমার মাউস প্যাড থেকে, আচ্ছা মাউস প্যাডে একটু জিনিসটা ছোট, আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে একটু। তো এখানে কি করতে পারি, দেখেন এই যে পার্সেন্টেজ সুডো, আমরা এখানে চাচ্ছি গ্রুপ মেম্বার হিসাবে শিমুল এখানে ইউজ করতে পারবে। তো আমরা এখানে এটাকে এইভাবে দিয়ে দিতে পারি যে আমার ইউজার শিমুল এই সেম পারমিশনটাই পাবে। এটা আমি কপি করে বসাই, একেবারে কপি করে এই জায়গায় বসাই, পেস্ট, অল পারমিশন পাবে। তো এখন আমি হচ্ছে এটাকে সেভ করে দেই, যে এখানে সেভ পাবেন, কিংবা ফাইলের মধ্যে গিয়ে এখানে সেভ পাবেন, অথবা Ctrl+S চাপলেও আপনারা হচ্ছে এটা সেভ করতে পারবেন। তো এখন দেখেন আমি যদি এখন শিমুলে যাই, সেভ হয়েছে, এসইউ শিমুল, ইন্টার, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড, দেন sudo/etc/shadow। দেখেন এখন কিন্তু আমরা এখন কিন্তু এই ফাইলটা দেখতে পারতেছি, কারণ আমরা রুটের সাথে রুটের মতো করে ইউজারকে পারমিশন দিয়ে দিচ্ছি যে তুমি রুটের অল কাজ করতে পারবা। যদি এটা সিকিউরিটি প্র্যাকটিস, খুবই বাজে একটা সিকিউরিটি প্র্যাকটিস, এটা কখনোই করা উচিত না। তারপরে হচ্ছে অনেক প্রতিষ্ঠান বা অনেক অর্গানাইজেশন এই কাজগুলো করে থাকে, মনে করে যে এটা হচ্ছে আমার কাজের সুবিধা করে দিবে, কিন্তু আসলে একজন হ্যাকার যদি এরকম কোনো ইন্ডিকেশন পেয়ে যায়, তাহলে সে এই জায়গায় যে কোনো, এই ইউজারটা শিমুল ইউজার তো ভালনারেবলও হতে পারে, শিমুল যে ইউজার এই ইউজারটা ভালনারেবলও হতে পারে, একে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে সে কোনোভাবে তার পাসওয়ার্ড জেনে যেতে পারে, বা কোনোভাবে তার পাসওয়ার্ডটা ক্র্যাক করে ফেলতে পারে, দেন কিন্তু আমার একদম রুটের ইউজার পর্যন্ত সে পৌঁছায় যেতে পারবে, রুট যে কাজ করতে পারবে সেই কাজ সেও করতে পারবে। তো এইটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল, যে কিভাবে ফাইল সিস্টেমগুলো কাজ করে, কিভাবে আমার লিনাক্সের ইউজারগুলো কাজ করে, ইউজারগুলো আসলে কিভাবে প্রিভিলেজ পায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা ছিল। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবেন। যদি আপনি মনে করেন যে আপনি নতুন কিছু শিখছেন, জানছেন, অবশ্যই আমাদের জানাবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। আর যদি কোনো কিছু আপডেট করার দরকার পড়ে আমাদের তরফ থেকে, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেটা মডিফাই করে নিতে পারবো। আসলে ভুলভ্রান্তি সব মানুষেরই থাকে, আমরাও ভুলভ্রান্তির ঊর্ধ্বে না। আমাদের আজকের যে টপিকসগুলা, মেইন টপিকসগুলা, সেটা হচ্ছে আমি এখানে কিছু সাজিয়ে রাখছি। কমন নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব, ফাইল ক্রিয়েটিং নিয়ে আলোচনা করব, স্টার্টিং অ্যান্ড স্টপিং সার্ভিস নিয়ে আলোচনা করব, ইনস্টলিং অ্যান্ড আপডেটিং টুলস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি এখানে কিছু কমান্ডগুলো লিখে রাখছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ডিসকর্ডে, আপনারা ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন। আমরা হচ্ছে লিনাক্সে চলে যাই,
প্রথমে আসি হচ্ছে কমন কিছু আমাদের পেনিট্রেশন টেস্টার হিসাবে আমাদের কিছু কমন নেটওয়ার্কিং এর কমান্ড জানতে হবে। তার মধ্যে প্রথম যে কমান্ড, আমি টার্মিনালটা ওপেন করে নেই, টার্মিনাল আমি একটু বড় করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আশা করি এখন বোঝা যাচ্ছে। তো প্রথম কমান্ড যেটা আমরা দেখবো আইপিএ। আইপিএ দেখেন এটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস, লুপব্যাক মানে লোকাল অ্যাড্রেস 127.0. যারা আমার আইপি অ্যাড্রেসের ক্লাসটা করছেন তারা এটা বুঝতে পারবেন, আমি এখানে বিস্তারিত আলোচনা করব না। যদি না দেখে থাকেন অবশ্যই ডে টু এ আইপি অ্যান্ড ম্যাক অ্যাড্রেসের ভিডিওটা দেখে নেবেন। ইথ জিরো হচ্ছে আমার ব্রডকাস্ট, এটা হচ্ছে আমার মেইনলি আমার আইপি। তো এখানে দেখেন হচ্ছে 10.0.2.15 এটা হচ্ছে আমার আইপি এখানে শো করতেছে। সাবনেটিং এর জন্য আমরা হচ্ছে /24 সিআইডিআর নোটেশন দিয়ে এটা দেয়া আছে। আইনেট 6 মানে এটা হচ্ছে IPv6 আইপি দিয়ে আমরা এটা অনেক সুন্দরভাবে দেখতে পারি, কালার কোটেশন দিয়ে দেখা যায়। এছাড়া আমরা ইউজ করতে পারি হচ্ছে Ctrl L দিলাম IF config, সেম জিনিস আমি দেখতে পারবো কিন্তু কালার কোড না। এখানে হচ্ছে দেখেন আমার আইপিটা দেখাচ্ছে আইনেটের আন্ডারে, V6 এর জন্য দেখাচ্ছে, তারপরে ইথার আমার ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে, আর লুপব্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। একই জিনিস, তাহলে ডিফারেন্সটা কোথায়? আমরা যখন কোনো মেশিনে পেনিট্রেশন টেস্ট করব তো সেখানে আমার যে সব কমান্ড কাজ করবে ব্যাপারটা এরকম না। তো আমাদের প্রত্যেকটা কমান্ড নেই একটা আইডিয়া থাকা দরকার যে একটা কাজ না করলে যাতে আমরা অন্যটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারি। এছাড়া এটা হচ্ছে দেখেন ফিজিক্যাল কানেকশনের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি ওয়্যারলেস কানেকশন হই, ওয়্যারলেস হ্যাকিং যখন আমরা শিখবো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরো একটু ক্লিয়ার হব। ওয়্যারলেস কানেকশন দেখার জন্য আমরা কি ইউজ করি? IW config। যেহেতু আমার এখানে কোনো ওয়্যারলেস অ্যাডাপ্টার লাগানো নাই যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু যদি লাগানো থাকে তাহলে এখানে দেখা যাইতো। তারপর আরেকটা কমান্ড দেখবো IPN। IPN এ কি? নেইবর। নেইবর কারা আছে আমার? তো দেখেন এখান থেকে আমার নেইবর হচ্ছে এই আইপিটা। আমার মেইন আইপি কত ছিল? IPA যদি দেই, আমার মেইন আইপিটা দেখেন ছিল 2.15, আর এ হচ্ছে আমার নেইবার আইপি। এখান থেকে এগুলো আপনাদের হচ্ছে এখন বুঝতে হবে না, ডিপ বোঝার দরকার নাই, আপনারা জাস্ট দেখেন কোন কমান্ডের জন্য আসলে কোন কাজটা হচ্ছে এই জিনিসটা আপনারা আপাতত মাথার মধ্যে নেন, নোট করেন, নোট রেখে দেন আস্তে আস্তে জাস্ট এইগুলো টাইপ করবেন আর এক্সিকিউট করবেন, টাইপ করবেন আর এক্সিকিউট করবেন। তাহলে দেখবেন যে আপনি একটা সময় গিয়ে নিজেই বুঝতে পারবেন আসলে কোনটার কি কাজ। এগুলো হচ্ছে নেটওয়ার্কিং এর সেকশনের কাজ। তো আমরা হচ্ছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না। নেটওয়ার্কিং যখন আমরা আলোচনা করব বা পড়াশোনা করব তখন হচ্ছে আমরা এগুলা নিয়ে আলোচনা করব। ওখানে হচ্ছে দেখেন আমরা হচ্ছে যে কমান্ডটা দিয়েছিলাম এটা আর একটা কমান্ডে দেখা যায় r-a দিলে দেখেন এখান থেকে হচ্ছে এখানে নেইবার দেখাচ্ছে। এখন এটা ফিজিক্যাল অ্যাড্রেসের ক্ষেত্রে, এখন এই আইপিটার মধ্যে দিয়ে যাওয়ার সময় আমার হচ্ছে নেটওয়ার্কে জিজ্ঞাসা করে হু হ্যাজ অমুক আইপি, ধরেন .15 আইপি, তখন আমার আইপিটা রেসপন্স করে যে আমার হচ্ছে 15 আইপি আছে, আমার সাথে রিচ করো বা আমার সাথে আমার ম্যাকেটের সাথে যোগাযোগ করো। এইটা হচ্ছে একটা বিষয়। দেন আমরা করতে পারি আরেকটা কমান্ড দেখবো IPR। IPR মানে রাউটিং। আমার নেটওয়ার্কটা কোনটার সাথে কোনটা কিভাবে রাউটিং করা আছে সেটা এখানে দেখাচ্ছে। দেখেন ডিফল্ট এটা এখান থেকে রাউটিং করে প্রোটো DHCP সোর্স কোথা থেকে নিচ্ছে, এখান থেকে সোর্স নিচ্ছে ম্যাট্রিক 100, এই সিআইডি নোটেশনে প্রোটোকার্নেল স্কোপ এখানে ম্যাট্রিক 100, এইভাবে যাচ্ছে। আমরা হচ্ছে বোঝার দরকার নেই ভাই, আপনারা জাস্ট কমান্ডগুলো লিখবেন। নেটওয়ার্কিং সেকশনে আমরা হচ্ছে রিসোর্স শেয়ার করে দেবো, নেটওয়ার্ক সেকশনে আপনারা এই বিষয়গুলো ভালো মতো আইডিয়া পাবেন। এছাড়া আমরা হচ্ছে রাউট করেও এই জিনিসটাই সেম জিনিসটাই দেখতে পারি। দেখেন এখান থেকে এই গেটওয়ের মধ্যে দিয়ে এই জেন মাস্কের মধ্যে দিয়ে আমার ম্যাট্রিক 100 এর দিয়ে আমার হচ্ছে ইথারনেট 0 পাচ্ছে। তো এইভাবে আমরা রাউটিং, একটা কোম্পানিতে অনেকভাবে রাউটিং করা থাকতে পারে, একটা পিসির সাথে আর একটা পিসি কিভাবে রাউটিং করা থাকবে আপনারা হচ্ছে এই রাউটিং এর কমান্ডের মাধ্যমে সেই জিনিসগুলা আইডেন্টিফাই করে দেখতে পারেন যে কোন পিসির সাথে আসলে কোন জায়গায় কোন গেটওয়ের সাথে কোন গেটওয়েতে কোন পিসির নেটওয়ার্ক করা আছে, এই জিনিসগুলা দেখতে পারবেন। তো আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন একটা ভিডিওতে, আপনারা জাস্ট কমান্ডগুলো একটু মাথার মধ্যে নেন। আমরা মেইনলি ইউজ করি IPA অথবা IF config, আমরা এই দুইটা কমান্ডে ম্যাক্সিমাম ইউজ করি। আমি এই কমান্ডটা ইউজ করতেই পছন্দ করি, তবে কোনো কোনো ক্ষেত্রে IPA টা কাজে লাগে। IPA দিয়ে আমরা হচ্ছে কালার দেখতে পারি, কালার করে দেখতে পারি, সুন্দর লাগে দেখ, আপনারা এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এরপরে আসি হচ্ছে আমার ফাইল ক্রিয়েটিং। দেখেন আমরা হচ্ছে এর আগে ইকো কমান্ড দিয়ে দেখাইছিলাম। ইকো দিয়ে যদি আমরা হচ্ছে হ্যালো দেই তাহলে আমাকে এখানে আউটপুট দিচ্ছে ইকো হ্যালো, কিন্তু আমি চাচ্ছি যে এই হ্যালোটা সে একটা ফাইলের মধ্যে রাখবে, .txt নামে একটা ফাইল ক্রিয়েট করবে। তো দেখেন এখন আমি যদি cat hey.txt করি আমার এখানে শো করতেছে হ্যালো। এখন আমি চাচ্ছি এখানে আর একটা লাইন অ্যাড করতে, তাহলে চলেন দেখি। ইকো আমি যদি আবার ওই কমান্ডটাই দেই হ্যালো, আমি এখানে হ্যালোর জায়গায় দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, দেন এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম, hey.txt এর মধ্যে দিয়ে দিলাম। এখন যদি আমি cat hey
হে.টিএক্সটি পড়াশোনা করি, তাহলে দেখেন আমার হ্যালোটা হারায় গেছে। হ্যালো হারায় গিয়ে আমাকে হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এখানে হ্যালো থাকবে, হ্যালো ওয়ার্ল্ডও থাকবে। এটা কি কাজে লাগে? একটা আইপি নিয়ে কাজ করতেছেন, আইপি নিয়ে কাজ করতে করতে আপনি দেখলেন ইন্টারনালি দুইটা পিসে আবার কানেক্টেড আছে ওর মধ্যে, তখন আপনি ওই আইপিটা লিস্টিং করার প্রয়োজন পড়ে। তো লিস্টিং করার জন্য আপনার ওখানে আপনি কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারতেছেন না, আপনার ওই মেশিনে কোনো পারমিশন নাই, তখন আপনারা এই ইকো কমান্ড দিয়ে এই কাজগুলো করতে পারেন। যেমন আমি যদি ইকো এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, হ্যালো ওয়ার্ল্ড থাকুক, হ্যালো ওয়ার্ল্ডের সাথে আমরা যদি আরেকটা লাইন অ্যাড করতে চাই, ধরেন আমি এখানে নতুন একটা ওয়ার্ড দিতে চাচ্ছি, ধরেন এখানে দিলাম হচ্ছে মুসাব্বির, আমার নামটাই দিলাম মুসাব্বির, গিয়ে হে.টিএক্সটি থাকবে কিন্তু কোনো ধরনের চেঞ্জ করবে না, তাহলে আমরা এখানে ডবল গ্রেটার দেন সাইন দিয়ে দেবো। ডবল গ্রেটার দেন সাইন দিলে কি হবে দেখেন, আমরা এখানে ইন্টার দেওয়ার পরে এখন যদি ক্যাট হে.টিএক্সটি করি, তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড মুসাব্বির, দ্বিতীয় লাইনে আমাকে আমার নামটা শো করতেছে। এখন আমরা চাচ্ছি যে এইভাবে না, আমরা শুধু একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব, তাহলে আমরা কি কমান্ড ইউজ করতে পারি? টাস দিয়ে আমি এখানে দিলাম নিউ ফাইল ডট টিএক্সটি। নিউ ফাইল ডট টিএক্সটি দেওয়ার পরে এখন দেখেন আমরা যদি এখানে ক্যাট নিউ ফাইল ডট টিএক্সটি করি, আচ্ছা আমার ফাইলটার নাম হয়ে গেছে নি ফাইল, ওকে নি ফাইল ডট টিএক্সটি, দেখেন এখানে এমটি আছে। এখন এই এমটি ফাইলটাকে চাচ্ছি যে আমরা কিছু একটা এর মধ্যে রাখবো, আমরা ইকো কমান্ড দিয়ে করতে পারি, কিংবা আমরা কোনো একটা টেক্সট এডিটর দিয়ে করতে পারি। আমি পার্সোনালি প্রেফার করি ন্যানো এনি ফাইল। ন্যানো কেন প্রেফার করি? কারণ এটা হচ্ছে লিনাক্সে ডিফল্ট থাকে, ম্যাক্সিমাম মেশিনে পেনিট্রেশন টেস্ট যখন করতে যাবেন তখন এই ন্যানোটা আপনারা ডিফল্ট পাবেন, যার কারণে আমরা ন্যানোর সাথে একটু পরিচিত হব। এছাড়া আমরা হচ্ছে ন্যানো ছাড়া ভীম ইউজ করতে পারি, ভীম, ভিআই, মাউস প্যাডটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব, কারণ হচ্ছে ভীম আর ভিআইটা অনেক ক্রিটিক্যাল, এখানে কুইট করতে গেলে আপনাকে অনেক ঝামেলা পোহাইতে হবে, ওইটা নতুন করে শিখতে হবে। কিন্তু ন্যানো আর মাউস প্যাডটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি, ন্যানোটা একটু কঠিন হলেও ইউজার ফ্রেন্ডলি। তো আমরা হচ্ছে নি ফাইল ডট টিএক্সটি এখানে দিলাম। এখন যদি আমরা এখানে লিখি হ্যালো, দেন নিচে লিখলাম ওয়ার্ল্ড, তো দেখেন এটা যদি আমরা এখন সেভ করি কন্ট্রোল এক্স ওয়াই এন্টার, আমি যদি এখন ক্যাট করি ক্যাট নি ফাইল ডট টিএক্সটি, দেখেন এখন কিন্তু আমরা খুব সহজে যেটা আমরা এই কোডে করছিলাম সেটা আমরা খুব সহজে এখান থেকে করতে পারতেছি। তো আমার পেনিট্রেশন টেস্ট করার ক্ষেত্রে যদি সেই মেশিনে ন্যানো সাপোর্ট করে বা ন্যানো থাকে, তাহলে আমরা অবশ্যই ন্যানো দিয়ে করার চেষ্টা করব, ইকো দিয়ে না। কিন্তু যদি আমার একদমই প্রেসারে পড়ে যায় যে আমার ইকো ইউজ করতে হবে, তাহলে আমাকে ইকো দিয়ে করতে হবে। তো আপনারা সব কমান্ডের সাথে একটু পরিচিত হয়ে নেবেন, এই প্রত্যেকটা কমান্ডে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিসে আমরা নেক্সট ট্রাই হ্যাকমি রুম করতে গেলে আমাদের কাজে লাগবে। চলেন আমরা এখন সেম ফাইলটাই মাউস প্যাড দিয়ে ওপেন করে দেখি, মাউস প্যাড নি ফাইল ডট টিএক্সটি এন্টার। তো দেখেন আমার মাউস প্যাড আমার এখানে অন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এখানে আরো কিছু লেখা অ্যাড করতে, মুসাব্বির শিমুল, আমি লেখাটা অ্যাড করে দিলাম, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে, অথবা এই যে এখানে দেখেন সেভ দ্যাট কারেন্ট ডকুমেন্ট, এটাতে ক্লিক করতে পারেন, অথবা ফাইলের মধ্যে গিয়ে এই যে সেভ, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে, এন্টার। এখন যদি আমরা ক্যাট করি ক্যাট নি ফাইল ডট টিএক্সটি, দেখেন এখন আমার এখানে স্পেস দিয়ে আমার এখানে দেখাচ্ছে। তো মাউস প্যাড ন্যানো এই দুটার সাথে আপনারা একটু পরিচিত হবেন। আমরা এখানে টাচ দিয়ে নি ফাইল ডট টিএক্সটি ক্রিয়েট করছি, আমরা যদি টাচ ইউজ না করতাম তাহলে কি করতাম জানেন? ন্যানো আমরা এখানে লিখলাম নিউ ফাইল ডট টিএক্সটি এন্টার, এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড এন্টার, কন্ট্রোল এক্স ওয়াই এন্টার। দেখেন আমার এখানে আমি যদি ক্যাট নিউ ফাইল করি, দেখেন আমার এখানে একটা নিউ ফাইল কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, টাচ দিয়ে আমার করার প্রয়োজন পড়ে নাই। এটা হচ্ছে ফাইল ক্রিয়েশন এবং ফাইল এর মধ্যে ডিফারেন্স বা বিভিন্ন সিস্টেম, আমরা প্রত্যেকটা সিস্টেমে মাথার মধ্যে নিয়ে কাজ করব। আমাদের শুধু লিনাক্স ইউজ করলেই হবে না, লিনাক্স নিয়মিত আপডেট করতে হবে। আপনি যখনই কোনো টুলস ইনস্টল করবেন তখনই আমাকে লিনাক্স আপডেট করে নিতে হবে। তো চলেন আমরা হচ্ছে প্রথমে টুলস ইনস্টলেশন নিয়ে কথা বলি। ধরেন আপনার একটা সাবডোমেইন এনুমারেশন টুলস লাগবে, সেটা হচ্ছে লিনাক্সের ডিফল্ট আছে। ধরেন আমার হচ্ছে সাবলিস্টার টুলস লাগবে, আমি ফায়ারফক্সটা ওপেন করে নেই। সাবলিস্টার হচ্ছে সাবডোমেইন এনুমারেশনের জন্য কাজ করে, যারা বাগ হান্টার তাদের জন্য খুবই ইউজফুল টুল। এবং আমরা যারা আছি আমাদের ক্ষেত্রেও আমরা যখন সিটিএফ এর প্র্যাকটিস করতে যাই তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলাই টুলসগুলা লাগে, আমরা ধীরে ধীরে এগুলো সম্পর্কে জানবো। তো দেখেন সাবলিস্টার সার্চ করার পরে আমার হচ্ছে এখানে এখন এই যে সাবলিস্টার কালি লিনাক্স টুলস, দেখেন লিনাক্স এর মধ্যে এটা ডিফল্ট আছে। যে টুলসগুলা আমার লিনাক্স এর মধ্যে ডিফল্ট থাকবে
সেগুলো আমরা কি কমান্ড দিয়ে ইউজ করতে পারি দেখেন এখানে দেয়া আছে যে কিভাবে আমরা ইউজ করি। sudo apt install sublister লিনাক্সের নতুন ভার্সন গুলাতে, মানে আপনারা তো এখন নতুন ভার্সন ইউজ করতেছি, আপনার যে টুলসটা লাগবে সেটাতে শুধু আপনি হচ্ছে এইভাবে লিখবেন সাবলিস্টার লেখার পরে এন্টার দিবেন। দেখেন এর লিনাক্সের রিপোজিটরির মধ্যে যদি সাবলিস্টার থেকে থাকে তাহলে আপনাকে বলবে sudo apt install sublister do you want to install it। আমি দিয়ে দেবো ইয়েস, আমার লাগবে, এখন ইয়েস দিলাম, এন্টার। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা হচ্ছে আমার এই মেশিনে আপনারা জানেন আমি কি পাসওয়ার্ড সেট করছি। এখানে দেখাচ্ছে আনএবল টু লোকেট প্যাকেজ সাবলিস্টার, যাই হোক আপনাদের ক্ষেত্রে দেখাবে না এটা, আমার এখানে একটু ঝামেলা আছে, ঝামেলার কারণে দেখাচ্ছে। কিংবা আমরা সরাসরি এভাবে লিখতে পারি sudo apt install sublister এন্টার আনএবল টু লোকেট প্যাকেজ। আচ্ছা আমার এখানে প্যাকেজটা লোকেট করতে পারতেছে না, কারণ হচ্ছে আমার এখানে আমি মেশিনটা অন্য একটা ভাবে, আমি লিনাক্স ইউজার এবং আমি অন্য একটা ভাবে ইনস্টল করছি। আপনারা হচ্ছে এইভাবে দিলে দেখবেন যে ইয়েস দেওয়ার পরে আপনাদের হচ্ছে রিপোজিটরি থেকে এটা অটোমেটিক ডাউনলোড করা শুরু করবে। আচ্ছা এটা হচ্ছে গেল আমাদের টুলস ইনস্টলেশনের ক্ষেত্রে। এখন আমি এই যে টুলসটি ইনস্টল করলাম, ইনস্টল করার পরে আমাকে অবশ্যই এটা আপডেট করতে হবে। মাথায় রাখবেন কোন টুলস যখন নতুন ইনস্টল করবেন তখন অবশ্যই ন্যূনতম এই কমান্ডটা রান করে দেবো sudo apt আপডেট। এই কমান্ডটা রান করার পরে দেন আমরা হচ্ছে কোন টুলস ইনস্টল করব, তাহলে আমাদের যে লিনাক্সের ভার্সন সেই ভার্সনের সাথে আপ টু ডেট যে টুলসটা সেই টুলসটা ইনস্টল হবে। তাছাড়াও অনেক সময় আপনারা ইরর খেয়ে যাবেন যখন হচ্ছে দেখবেন যে টুলসটা আপডেটেড কিন্তু আপনার লিনাক্স কার্নেলের সাথে মিলতেছে না, তখন আপনারা ইরর খাবেন। যখনই ইরর খাবেন তখন একবার sudo apt আপডেট দিয়ে দেখবেন যে ইররটা সলভ হয় কিনা, যদি সলভ না হয় তাহলে অন্য কোনো ইস্যু আছে। এখন আমি চাচ্ছি যে পুরো মেশিনটা আপডেট নিবে, সাথে সাথে আপগ্রেড হবে, sudo apt আপডেট এন্ড apt আপগ্রেড। এটা দিলে আমার পুরো লিনাক্স কার্নেল সহ যা কিছু আছে মেইন লিনাক্সের ভার্সন টার্সন যদি নতুন কোনো ভার্সন এসে থাকে তাহলে এটা অটোমেটিক্যালি আপডেট এবং আপগ্রেড করা শুরু করবে। এটা করতে অনেকটা সময় নিবে। এখানে আমি আপনাদের জন্য একটা কথা বলে রাখি, যদি এরকম ইরর আসে লাল কালে দিয়ে যে ডিপিকেজি ইরর, এই মেশিন থেকে শুধু হচ্ছে সুডো দিয়ে আমরা হচ্ছে রুটে চলে যাব। রুটে আসার পরে আমরা এখান থেকে সেম কমান্ডটাই রান করব apt আপডেট এন্ড apt আপগ্রেড। এটা রান করার পরে আমার এটা অটোমেটিক্যালি আপডেট এন্ড আপগ্রেড নেওয়া শুরু করবে। দেখেন আমার যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকে আবার নতুন করে নিচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন, আমি কালি দিয়ে রান করতেছি, আমি সুডো কমান্ড দিয়ে কাজ করতেছি, আপনারা চেষ্টা করবেন ডিফল্ট, আমি শেখাইছি কিভাবে ডিফল্ট রুটে লগ ইন করা যায়। তো আপনারা হচ্ছে এটা ট্রাই করবেন, এখান থেকে এই টার্মিনালটা থেকে আপনারা সবসময় যে কোনো কমান্ড বা যে কোনো কিছু বিগিনার অবস্থায় অন্তত আপনারা হচ্ছে রান করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ইরর খাওয়ার চান্সেসটা অনেক কমে যাবে। আর যদি ইরর খান তাহলে অবশ্যই আমাদের ডিসকর্ড চ্যানেলে টেক্সট করে দিবেন, ওখানে যারা পারবে তারা আপনাদের হেল্প করবেন, না পারলে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করবেন। হতাশ হওয়া যাবে না, আপনারা কাজ করতে থাকেন। যদি কোনো টুলস আমার লিনাক্সের রিপোজিটরির মধ্যে না থাকে তাহলে আমরা কি করব, গিটহাব থেকে কপি করার প্রয়োজন পড়ে। চলেন দেখি, ধরেন আমি হচ্ছে একটা টুলস ইনস্টল করব, সেটার নাম হচ্ছে পিম্প মাই কালি। সার্চ করলাম পিম্প মাই কালি, আসুক এই যে ফার্স্ট লিঙ্ক দেওয়াল্ট আর পিম্প মাই কালি, টিসিএম সিকিউরিটির একজন মেম্বার ইনার একটা অসাম টুলস আছে সেটা হচ্ছে পিম্প মাই কালি। তো আমরা এই টুলসটা এখন ইনস্টল করে দেখবো যে এই টুলসের এখানে দেখেন, এখানে গেলে আমরা হচ্ছে টুলসের ইউজ গুলা দেখতে পাবো। আর যদি রিমুভ থাকে তাহলে গিট ক্লোন করতে হবে এইভাবে, তারপরে সিরিজে পিম্প মাই কালিতে যাইতে হবে, সুডো দিয়ে আমার এই স্ক্রিপ্টটা রান করতে হবে। এটা একটা ব্যাশ স্ক্রিপ্ট। তো চলেন আমরা হচ্ছে এটা ইনস্টল করা দেখি। তার আগে দেখাই যে আমি যদি এখানে পিম্প মাই কালি দেই তাহলে দেখেন আগে যেটা আসছিল ডু ইনস্টল ওয়ান টু ইনস্টল ইট, এখান থেকে আসছিল, কিন্তু এখানে কিন্তু তা আসলো না, এখানে কমান্ড নট ফাউন্ড। চলেন আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে নেই। আমি যে কোনো টুলস আমার ওপিটি ডিরেক্টরিতে আমি একটা mkdir ক্রিয়েট করে আমি এখানে নরমালি আমার টুলস গুলো রাখি। সরি, এখানে টুলস হয়ে গেছে। তো আমি হচ্ছে আপনারা টুলস লিখবেন, আমি আবার লিখি mkdir টুলস। এখন আমি cd টুলসে চলে যাব, cd টুলস, এখানে আমি আমার টুলস গুলা রাখি নরমালি। আপনারাও চেষ্টা করবেন যে ওপিটি ডিরেক্টরির মধ্যেই রাখার, কারণ টুলস গুলো একটা জায়গায় যদি রুট ডিরেক্টরিতে রাখেন, দেখেন আমরা হচ্ছে এখানে যখন ছিলাম তখন এটা ছিল আমাদের রুট ডিরেক্টরি। রুট ডিরেক্টরি যখন রাখবেন তখন আপনার জন্য খুঁজে পাওয়া পরবর্তীতে মুশকিল হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যে ওপিটি ডিরেক্টরির মধ্যে আমাদের টুলস গুলো রাখার। তো আমি গিটহাব থেকে আমার পিম্প মাই কালি যেহেতু আমার লিনাক্সে নাই,
তাহলে আমাকে GitHub থেকে ইনস্টল করার প্রয়োজন পড়বে। GitHub থেকে ইনস্টল করার জন্য আমরা আবার চলে যাই এখানে, এই যে এখানে কোড লেখা আছে, কোডে ক্লিক করব। কোডে ক্লিক করে এই যে লিংকটা, এই লিংকটা এখানে কপি, এই যে এই অপশনটাতে যদি ছোট হয় থাকে আমি আর একটু বড় করে দেই। এই যে দেখেন এই লিংকটা এখানে কপি দিলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমি আমার টার্মিনালে চলে আসব। টার্মিনালে এসে আমি এখানে লিখবো git clone, পেস্ট করে দেবো, Ctrl+Shift+V। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে ক্লোনিং হচ্ছে, রিসিভ ডাটা করলাম। এখন আমার রিপোজিটরির মধ্যে pimpmyKali চলে আসছে। এখন আমি যদি ls দেই তাহলে দেখেন pimpmyKali আছে। আমি সিডি দিয়ে pimpmyKali তে চলে যাই, pimpmyKali.sh, মানে ব্যাশ স্ক্রিপ্টের একটা স্ক্রিপ্ট এটা আছে। এখন পারমিশন কিভাবে দিতে হয় এটা দেখাইছিলাম। এই ফাইলটা আমি দেখবো পারমিশন কি আছে, ls-la। দেখেন এখানে রিড রাইট এক্সিকিউশন, তারপরে রিড অ্যান্ড এক্সিকিউশন, তার মানে আমার রিড রাইট এক্সিকিউশন পারমিশন আছে এখানে অলরেডি, তাহলে আমাকে এক্সট্রা করে পারমিশন দিতে হবে না। যদি এক্সিকিউশন পারমিশন না থাকতো তাহলে আমরা এখানে chmod +x pimpmyKali.sh এইভাবে দিয়ে আমরা এটার এক্সিকিউশন পারমিশন দিয়ে নিতাম। সে যেহেতু রুটেই আছে তাহলে চলেন ./pimpmyKali.sh ইন্টার। দেখেন আমার এখানে চলে আসছে। এখন এখান থেকে আপনাদের যেটা দরকার, আমি এখানে একটু টার্মিনালটা ছোট করে দেই। এখান থেকে যেটা দরকার, ধরেন আপনার হচ্ছে এখন ফিক্স মিসিং, আপনার লিনাক্সে পিপ বা pip3 গো ল্যাঙ্গুয়েজ এগুলা কিন্তু আপনার সেটআপ নাই। এগুলা সেটআপ করার জন্য আপনাকে অনেক হেজেল নিতে হয়, কারণ হচ্ছে ZSHRS ফাইলের মধ্যে আপনার হচ্ছে গো পাথ সিলেক্ট করে দিতে হয়, তারপরে সাম্বা, গোল্যাং, ফিক্স গোল্যাং যেটা বলতেছিলাম, গো ল্যাঙ্গুয়েজ, এই ZSHRC এর মধ্যে হচ্ছে আমাদের গোল্যাং এর পাথ সেট করে দিতে হয়, যেটা হচ্ছে এই স্ক্রিপ্ট দিয়ে আপনারা অটো করতে পারবেন। এখানে এনেবল রুট লগইন আমি যেটা ম্যানুয়ালি দেখাইছি সেটা আপনারা এই টুলস এর মাধ্যমে করতে পারবেন। ফিক্স nmap স্ক্রিপ্টস পিম্পমাই আপগ্রেড নিউ ভিএম সেটআপ রান দিস অপশন ইফ দ্য ফার্স্ট টাইম রানিং pimpmyKali। যদি আপনি pimpmyKali ফার্স্ট রান করে থাকেন তাহলে এইটা চালায় দিবেন। এটা চালাবেন কেন? কারণ হচ্ছে আপনি আমাদের আইপি অ্যাড্রেসটা দেখছেন, আমার আইপি অ্যাড্রেসটা কি ছিল 10.10.10.something, কিন্তু আমরা নরমালি কিসের সাথে অভ্যস্ত, ক্লাস সি এর আইপির সাথে অভ্যস্ত 192.168, যেটা আমার লোকাল মেশিন থেকে নিয়ে আইসা যাতে এখান থেকে রান করে। যার কারণে আমরা হচ্ছে নিউ ভিএম সেটআপ যদি আমরা নতুন ইনস্টল করে থাকি তাহলে আমরা এই স্ক্রিপ্টটা রান করে দেব, ক্যাপিটাল শিফট দিয়ে এন। দেখেন ও অটোমেটিক সবকিছু করা শুরু করে দিবে। এই যে দেখেন আপডেট সবকিছু অটোমেটিক্যালি করা শুরু করে দিচ্ছে, আপনাকে কিছুই করতে হবে না। তারপরে যদি আপনার নেসাস ইনস্টল করার দরকার পড়ে এখানে এসে জাস্ট ক্লিক করে দিলে আপনার নেসাস ইনস্টল হয়ে যাবে। এটা খুবই অসাম একটা টুলস, আপনারা ইউজ করে দেখতে পারেন। তাছাড়া আমাদের বিভিন্ন ল্যাব সেটআপের জন্য দেখেন এখানে কিছু ল্যাব দেওয়া আছে, এগুলো আমাদের এখন লাগবে না, আমাদের যখন লাগবে তখন আমরা অবশ্যই বলে দেব। আমার হচ্ছে অনেক সময় নিচ্ছে যেহেতু আমরা আপডেট করতেছে, আপনারা অবশ্যই এইটা রান করে দিয়ে আপনাদের তাহলে মেশিনটা অনেক স্টেবল হয়ে যাবে। এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা অনেক কিছু বিষয় আজকে আমাদের ফাইনাল পার্ট ছিল। ফাইনাল পার্টে আমরা লিনাক্সের মোটামুটি বেসিক কমান্ডগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। এখন আজকে ডে 6 এর পরে আপনারা একটু সময় নেন, সময় নিয়ে এতদিন পর্যন্ত যা যা কমান্ড শিখলেন এই প্রত্যেকটা কমান্ড লিনাক্সের বেসিক পার্ট থেকে শুরু করে পার্ট 1 থেকে শুরু করে প্রত্যেকটা কমান্ড এক্সিকিউট করে ট্রাই করে দেখেন। আপনাকে ফাস্ট হইতে হবে, একটা কথা মাথায় রাখবেন, পেনিট্রেশন টেস্টার হইতে গেলে আপনাকে অনেক ফাস্ট হইতে হবে। কিবোর্ডের সাথে মাউসের সাথে আপনাকে অনেক পরিচিতি লাভ করতে হবে, আর লিনাক্স টার্মিনালের সাথে আপনাকে পরিচিত হইতে হবে, লিনাক্স কাস্টমাইজ করা আপনাকে শিখতে হবে। যাই হোক, আমরা হচ্ছে একদম বিগিনার সিরিজের জন্য আমরা এই পর্যন্তই রাখবো। এছাড়াও অনেক কিছু কাজ করা যায়। আচ্ছা, আপনাদের সাথে আর একটা বিষয় দেখানো হয় নাই, সেটা হচ্ছে ধরেন আমার হচ্ছে একটা ওয়েব সার্ভার দরকার। এখন অনেক সময় হবে কি, পেনিট্রেশন টেস্টার হিসাবে আপনার মেশিনে কিছু টুলস আছে, কিন্তু আপনি যে মেশিনে অ্যাক্সেস নিছেন ওই মেশিনে তো ওই টুলসটা থাকবে, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনাকে ওই মেশিনে সেই টুলসটা ট্রান্সফার করা লাগতে পারে, তখন আমরা কিছু সার্ভিস অন করে নেই। সার্ভিস সুডো সার্ভিস অ্যাপাচি, আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, যে ওয়েবসাইটের মধ্যে ওয়েব সার্ভার ক্রিয়েট করব আর কি, যে ওয়েবসাইটের মধ্যে আমি আমার টুলসটা হোস্ট করে রাখবো। আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেই, পাসওয়ার্ড ইন্টার। তো আমি যদি
আমার হচ্ছে এখন আইপি অ্যাড্রেসটা দেখেন, আমার আইপি অ্যাড্রেসটা কি আছে, আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইটা। আমি যদি এখন আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে সার্চ করি ব্রাউজারে, তাহলে দেখবেন যে আমার নিজের একটা ওয়েব সার্ভার ক্রিয়েট হয়ে গেছে অ্যাপাচি 2 নামে। দেখছেন, আমরা মাত্র এটা স্টার্ট করছি। আমি স্টপ করেও দেখাবো যে এটা স্টপ করলে কি হয়। এখান থেকে আমরা ডিফল্ট একটা ওয়েব সার্ভার নিজের জন্য করে নিতে পারি। এই ফাইলের লোকেশনটা কোথায় আছে, এখানে আছে। আমরা যদি এই ফাইলটা আমাদের ব্রাউজারে লোকাল ফাইলে সার্চ করি, ফাইল // তাহলে দেখবেন যে এই যে এইটা দেখাচ্ছে ফাইল। এখন আমরা যদি এই যে এখানে গিয়ে ফাইল ম্যানেজারে যদি যাই, ফাইল ম্যানেজারে গিয়ে এই ডিরেক্টরিটা বের করি, আমি এখানে আর দেখাবো না, এই ডিরেক্টরির মধ্যে যাই, ফাইল ম্যানেজারে গিয়ে var/www.html, তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাবো। যাই হোক, এইভাবে আমরা হচ্ছে অ্যাপাচি 2 সার্ভার রান করতে পারি। আমি হচ্ছে এই সার্ভিসটা অফ করব কিভাবে, sudo সেম কমান্ড অ্যাপাচি সার্ভিস sudo অ্যাপাচি সার্ভিস অ্যাপাচি 2 স্টার্ট, এখানে শুধু লিখে দেব স্টপ করে দিলে দেখবেন আমার এটা স্টপ হয়ে গেছে। এখানে আমাকে কোনো কিছু শো করলো না, কিন্তু যদি আমি এখানে রান করি, দেখেন এখানে আর কোনো কিছু দেখাচ্ছে না, আনএবল টু কানেক্ট। এটা আমরা আরেকটু সহজ ভাবে করতে পারি পাইথন দিয়ে, python 3-m http.server আমি এখানে দিয়ে দিলাম 80। যদি আপনারা ইরর খান কোনো বিষয় নিয়ে, তাহলে এখানে পোর্টটা চেঞ্জ করে দিবেন, 80 পোর্ট দিতে পারেন, 7045 পোর্ট দিতে পারেন, 70 পোর্ট দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে ইউজ করলাম 80 পোর্ট ইউজ করার কারণে আমি যদি এখন হচ্ছে আমার এখানে যাই, এখানে গিয়ে আমি এটা যদি আবার এন্টার দিলে দেখেন আমার এইখানে যতগুলা ডিরেক্টরি আছে, আমি যেখানে যে ডিরেক্টরির মধ্যে আসলে এই পাইথন সার্ভার ক্রিয়েট করব, আমি সেই ডিরেক্টরিতেই যা যা আছে আমি আমার ওয়েব সার্ভার থেকে দেখতে পারতেছি, আমি ব্রাউজার থেকে দেখতে পারতেছি। দেখেন আমার এখানে ডেস্কটপ আছে, ডেস্কটপের মধ্যে ঢুকলে এখানে টেস্ট আছে, টেস্টের মধ্যে আমার 3টা simul.txt আমি এর আগের ভিডিওগুলোতে যেগুলো ফাইল ক্রিয়েট করছিলাম সেই ফাইলগুলো আছে। তো এইভাবে আমি যদি এই পাইথন সার্ভারটা ডেস্কটপের মধ্যে ক্রিয়েট করতাম, তাহলে সরাসরি ডেস্কটপের মধ্যে যা যা আছে শুধুমাত্র সেই জিনিসগুলোই দেখতে পারতাম। তো আমরা যখন ট্রাই হ্যাকমি করব, তখন আমাদের বারবার এই জিনিসটা করার প্রয়োজন পড়বে। আপনারা খেয়াল রাখবেন, এই কমান্ডগুলা যা যা শিখাইলাম আজকে বা এর আগে যা যা শেখাইছি, এই কমান্ডগুলো সুন্দর করে নোট রাখবেন। দেখেন আমি নোট রাখছি কালি লিনাক্সের এই যে আমার নোট, দেন হচ্ছে কমন নেটওয়ার্ক, এখানে আমি সুন্দর করে রাখি নেই, আমার নোটটা আরো সুন্দর, আমি আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এগুলা করছি। তারপরে ফাইল ক্রিয়েটিং এর মধ্যে, তারপর স্টপিং সার্ভিস, দেখেন আমরা হচ্ছে এই জিনিসগুলো ইউজ করছি। দেন ইনস্টলিং এন্ড এই যে দেখেন কমান্ডগুলো আমি সুন্দর করে সাজায় রাখছি। তো আপনারা আমার চাইতে সুন্দর করে নোট করবেন। আমি এখন বুঝতে পারি জন্য আমি এত শর্টে করি, কিন্তু আপনারা আরো ডিটেলসে নোট করার চেষ্টা করবেন। তো আজকে হচ্ছে এতটুকুই। আমি দেখি আমাদের পিম্প মাই কালি এখনো শেষ হয় নাই কাজ, তো পিম্প মাই কালির কাজ শেষ হতে থাক। আমরা হচ্ছে একটু কথা বলে নেই, আপনারা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন। যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েশন জানাবেন, কারণ আপনাদের অ্যাপ্রিসিয়েশনে আমরা এগিয়ে যেতে চাই অনেক দূর। আর পাশাপাশি আপনারা হচ্ছে আমাদের ডিসকর্ড চ্যানেলে জয়েন থেকে সেখানে আপনাদের সমস্যা আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করার সুযোগ পাবেন। আমরা আপনাদের কোনো সমস্যা হলে সেখানে সলভ করার চেষ্টা করব। প্লাস যদি আপনারা সেখানে সমস্যার সমাধান না পান, আপনার বন্ধু বা আপনার মেটরা যদি সেটা সমাধান করতে না পারে, তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। ফেসবুক গ্রুপে একটা পোস্ট করবেন, পোস্ট করলে আমাদের এক্সপার্টরা সেখানে কমেন্টের মাধ্যমে, আবারও বলি কমেন্টের মাধ্যমে আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবে। তারপরে যদি সলিউশন না আসে, তাহলে আপনাকে আমাদের প্রাইভেট মিটে ডেকে এনে আপনাকে সলভ করে দেওয়া হবে। আর আপনারা অবশ্যই কেউ কাউকে ইনবক্স করবেন না, ইনবক্স করলে আপনাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে, আপনি একটা কমিউনিটি হারিয়ে ফেলবেন। যাই হোক, আমি আর ভিডিও লং করব না, আজকে এতটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আপনাদের যা জ্ঞান আছে তা আমাদের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।